এটা ওইরকম করা যেত। ওর কাছে আমাদের ফিলিংটা থাকছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বললাম কোন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাহলে কি আছে? সরাসরি আজকে আমার এই জায়গায় এসে, হুম, আমার তো এই জায়গায় আসে না। আপনার এগুলো আমার আজকে এই জায়গায় চলে এসে। আপনার ওখানে এক করা যায় এটার? কি? ওই লগ ইন করে। এখানে আপনি জয়েন করলে যে এখানে দেখাবে। পারছি, তাহলে ঢোকা যাচ্ছে না। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? মিলন হোসেন ভাই শোনা যাচ্ছে? এদিকে আলামিন ভাই হাত উঠান। ক্লিয়ার? চিত্তরঞ্জন দাদা, মেহেদি হাসান ভাই শোনা যাচ্ছে? ফারুক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। ফৌজদারি কার্যবিধি সংশোধনী দ্বিতীয় অধ্যাদেশ হিসেবে অভিহিত হবে। ধারা হলো এক। চার ধারা হলো সংজ্ঞাসমূহ। চারের একের ক অ্যাডভোকেট, চারের একের ডাবল ক হলো অ্যাটর্নি জেনারেল, খ জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ, গ অভিযোগ বর্গীয় জর্নালিস্ট অনুসন্ধান, ট তদন্ত, চ আমলযোগ্য অপরাধ আমলযোগ্য মামলা, ঢ আমলের অযোগ্য অপরাধ আমলের অযোগ্য মামলা ও অরাষ্ট্রীয় করণিক। চারের একের ডতে হলো বিচার বিভাগীয় কার্যক্রম, মধ্যাহ্ন হলো অপরাধ, ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধ থানা, দন্তান্ন পাবলিক প্রসিকিউটর। আপনি কাজ করেন। মেমোরি তো ঢুকছি। হুম। আসি তো। এই যে 462। মোবাইলে আছেন? হ্যাঁ, একদম আছে। 463, 64। দুইটা একই একই লেখা আসতেছে, ব্যাপার কি? আমি কি আজকে একই আইডিতে জয়েন করলাম নাকি দুইটাতে? কেন? ওই হচ্ছে আমরা 800 কতজন, 53 জন, ও, রেডি মাত্র 472। নাম দুইটা একই লেখা আসলো কিভাবে? আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 5 ধারা দণ্ডবিধি আইনের অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। দণ্ডবিধি আইন ব্যতীত অন্যান্য অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে কি হবে? একই না, পরিচালিত একই না। হবে। দ্বিতীয় অধ্যায় ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে: দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত দুই শ্রেণীর হবে। ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর হবে: বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর: মুখ্য বিচারিক প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। বিরক্ত লাগে না একই কথা প্রতিদিন শুনতে? এরকমই আসলে, প্রতিদিনই শুনতেই থাকবেন এগুলো। আপনি যতই বিরক্ত হন, আমি এগুলো বলতেই থাকবো সারা বছর। অতএব এটাই হচ্ছে গিয়ে আপনার মনে রাখার একটা কৌশল, মনে রাখবেন। তার মানে আমাদের 1-1.5 ঘন্টা ক্লাসের ভিতরে আমরা রিভিশনে এতটা সময় নেই। তা বাস্তবিক পড়ার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে রিভিশনের জায়গাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কথাগুলো এমন না যে আপনি প্রতিদিন প্রয়োগ করতেছেন, এরকম প্রতিদিন প্রয়োগ করতেছেন না এটা, বা এটা প্রতিদিনকার কোনো গল্প ইতিহাসও না। তাহলে এই জন্য আপনাকে এটা পড়ার মাধ্যমে কি রাখতে হবে? মনে রাখতে হবে। এবং একটা সময় গিয়ে এরকম একটা অবস্থা হবে যে আপনি যদি একদিন রিভিশন না দেন আপনার ভালোই লাগবে না। এই অভ্যাসটা আপনাকে করে তুলতে হবে। 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11 জুডিশিয়াল বা বিচারিক, 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট। 22 ধারা হলো মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দ্য পিস, সমগ্র বাংলাদেশের জন্য 25 ধারা। তৃতীয় অধ্যায় হাইকোর্ট দায়রা আদালত, যুগ্ম দায়রা জজ কি দণ্ড প্রদান করতে পারেন? 32 ধারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 লক্ষ 5 বছর, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 লক্ষ 3 বছর, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 লক্ষ 2 বছর। ফোনের আইডিটা দেন, ফোনেরটা দেন, সব বাদ, ওটা ফিল আপ হয়ে গেছে। এটা দেখতে হবে তো সেটা। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী অধ্যায় কত নম্বর অধ্যায়? চতুর্থ অধ্যায়।
জনসাধারণ পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে সাহায্য বা তথ্য বা সংবাদ প্রদান সম্পর্কিত। 42 গ্রেপ্তার পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে সাহায্য করবে। শান্তি শৃঙ্খলা সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য থাকবে। ফৌজদারি কার্যবিধির ধারা হলো 42। লিখবেন, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা কার্যকর করেন তাহলে তাকেও অপর কোনো ব্যক্তি সাহায্য করতে পারবেন। কতিপয় ব্যক্তি রাষ্ট্রদ্রোহ, বেআইনি সমাবেশ, দাঙ্গা, চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, খুন, অপরাধজনক অনধিকার প্রবেশ ইত্যাদি সম্পর্কিত অপরাধের সংবাদ দিয়ে সাহায্য করবেন। 44 ধারা। 45 ধারা গ্রাম প্রধান, জমির মালিক, হিসাবনবিশ নিম্নলিখিত অপরাধের বিষয় সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটের মধ্যে যে নিকটে তাকে সংবাদ দিয়ে সাহায্য করতে বাধ্য থাকবেন। 45 কি কোনো দুর্দান্ত প্রকৃতির চোরাই মালের কোনো এজেন্ট বা গ্রাহক এই সম্পর্কে। খ ঠক, ডাকাত, পলাতক আসামি, ঘোষিত অপরাধী। বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা। ঘ কোনো অপমৃত্যুর ঘটনা। অপমৃত্যু কয় রকমের আছে জানেন? অপমৃত্যু কয় ধরনের হয়? কে বলতে পারবেন? অপমৃত্যু কয় ধরনের হয়? ফৌজদারি কার্যবিধি আইন 174 1 ক, খ, গ। 3 ধরনের অপমৃত্যু। কোনো আত্মহত্যা, অপর কোনো ব্যক্তি, প্রাণী, জন্তু বা দুর্ঘটনার ফলে নিহত, অথবা কোনো সন্দেহজনক মৃত্যু। এই 3 ধরনের মৃত্যুকে বলা হয় অপমৃত্যু। এখন এই তিনটাকে আপনি অনেক ভাগ করতে পারবেন, কিন্তু অপমৃত্যুর ধরন হলো 3টা। এই 3টার ভিতরে সব চলে আসবে। আচ্ছা, তাহলে এই সম্পর্কে হলো 45 ঘ। উমতে হলো ফৌজদারি কার্যবিধি আইনের 45 হলো বিদেশে অপরাধ করে আসলো। ছতে হলো শান্তি শৃঙ্খলা রক্ষা সম্পর্কিত। 45-2 একটা কথা মনে রাখবেন, এখানে ঘোষিত অপরাধী বলতে কি বোঝানো হয়। হ্যাঁ, সরকার যাকে অপরাধী হিসেবে কি করে? ঘোষণা করে। 45-3 লাগবে না। পঞ্চম অধ্যায় গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার। কথা বা কার্য দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করলে দেহ স্পর্শ করে গ্রেপ্তার 1। গ্রেপ্তার করার সময় যদি বলপূর্বক বাধা বা পলায়নের চেষ্টা করে তাহলে সকল কৌশল বা পদ্ধতি অবলম্বন করে গ্রেপ্তার করা যাবে। 2, যাকে গ্রেপ্তার করা হবে সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে, দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হয় তাহলে তাকে গ্রেপ্তার করার সময় মৃত্যু ঘটানো যাবে না। ফৌজদারি কার্যবিধি 46 টাইপেন ক দ্বারা গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারকারী অফিসারের করণীয়। কতে বলতেছে গ্রেপ্তার করার সময় যখন গ্রেপ্তার করতে যাবে তবে সঠিকভাবে নিজের নাম পরিচয় যেটা আছে এটা দৃশ্যমান রাখতে হবে, যেন শনাক্ত করা যায় যে আমরা পুলিশ, তাই না? খতে হলো এই পরিচয় তাদেরকে প্রদর্শন করতে হবে, পরিচয় দিতে হবে। গতে হলো স্মারকলিপি প্রস্তুত করতে হবে। গটাকে আবার 2টা ভাগে ভাগ করবেন। প্রথম অংশে হলো স্মারকলিপিতে একজন সাক্ষীর স্বাক্ষর থাকবে, আসামি যাকে বলে দিবে তার, অথবা দেখেন তো এই বাইটা কি বলে, ভিডিও ভিডিও কল। বলতেছে। আসামি যাকে বলে তাকে এবং ওইখানকার একজন গণ্যমান্য ব্যক্তি, যদি এরকম কাউকে পাওয়া না যায় তাহলে সেটা স্মারকলিপিতে কি করতে হবে? উল্লেখ করতে হবে। ভিডিও কল। 2 হলো আসামির স্বাক্ষর। 45-1 46 কয়ের গতে বলতেছে অন্য এলাকায় যদি গ্রেপ্তার করতে হয় তাহলে 12 ঘন্টার ভিতরে জানাইতে হবে যে গ্রেপ্তার করার পরে কোথায় আছে, কেন গ্রেপ্তার করা হয়েছে ইত্যাদি। উমতে হলো অসুস্থতা বা কাটাছেঁড়ার চিহ্ন যদি থাকে, কথা বলেন কি বলে দেখেন, ভিডিও কল দিচ্ছে। বলেন ভিডিও করে বলেন কি সমস্যা তার। রোজানুল ভাই, কি কি সমস্যা? বুঝ- তা এটা তো কারো গ্রুপে কিছু অ্যাড করার করা নেই, আছে ওনাকে, গ্রুপে অ্যাড করা আছে, কিন্তু তাহলে আপনার তো দেখেন একটা সমস্যা নেই। লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে একটা প্রবেশ লিঙ্ক করতে আছে, হবে। ওই লিঙ্কটা কপি করে যে কাউরে পাঠান, পাঠায় দিয়ে ওই জায়গায় চাপ দিন, দেন ঢুকতে পারবেন আপনি ওই সমস্যা নেই। লিঙ্কে চাপ দিতে বলেন না। ওই লিঙ্কে চাপ দেন, যদি না সমস্যা হয় তাহলে অন্য আচ্ছা, কাউরে পাঠান। 45-1 সরি 45 কয়ের কত চিকিৎসা। 45 কয়ের চতে হলো কি 12 ঘন্টার ভিতরে আইনজীবী বা পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ। খতে হলো গ্রেপ্তার সম্পর্কে একটা অফিসিয়াল এন্ট্রি রেজিস্টার এবং জিডি এবং তথ্য প্রদান। পারবেন না 3টা কথা? অফিসিয়াল এন্ট্রি রেজিস্টার, কেন গ্রেপ্তার করা হলো, কে তথ্য দিল, কাকে তথ্য দেওয়া হলো, কোন হেফাজতে আছে। 1, 2 হলো জিডিতে এন্ট্রি দিতে হবে, কিন্তু আমার এলাকার না, পার্শ্ববর্তী থানার।
তাহলে স্মারকলিপি পাঠিয়ে দিব, যেন ওইখানে কি করে জিডিতে নোট দেয়। আর এই সম্পর্কে তথ্য দিতে হবে। 3, কারকে? পরিবারের সদস্যদেরকে। এসআই থেকে উপরের পদমর্যাদার অফিসারকে নিয়োজিত করা হবে। পুলিশ কমিশনার বা পুলিশ সুপার নিয়োজিত করবেন। নতুনভাবে করবেন এই নিয়োগটা কেন? গ্রেপ্তার সম্পর্কিত তথ্যাদি লিপিবদ্ধ বা সংরক্ষণ বা প্রদর্শনের জন্য। ঘতে হলো গ্রেপ্তারকারী অফিসার বা যে হেফাজতের দায়িত্ব যে অফিসার, তিনি তার অসুস্থতা নিরাপত্তার জন্য দায়বদ্ধ থাকবেন। 46-এর শর্ট টাইপের অনুমতি বলতেছে, আসামি যদি বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ বা কোনো কাটাছেঁড়া জখমের চিহ্ন থাকে, তাহলে সরকারি বা নিবন্ধিত চিকিৎসক বা প্র্যাকটিশনার দ্বারা কি করতে হবে? তো চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মহিলা হলে মহিলার দ্বারা। মেসেজ দিছি না যে আমাদের কাছে কিছু নাই, কার দ্বারা? মহিলার দ্বারা। ফোনে নেটওয়ার্কের সমস্যা না ক্লাসে অলরেডি 2200 লোক ক্লাস করতেছে, তাদের সমস্যা হচ্ছে না, আপনার সমস্যা কেন? ফৌজদারি কার্যবিধি আইনের 45-এর 1 আপনি তাকে এই কথা বলার দরকার, আপনি বলেন যে ফোনটা রিস্টার্ট দেওয়া যায়। আপনি এইভাবে কথা বললে বুঝবে সে। ফোনটা রেজিস্টার 45-এর 1 না ভাই, কোনো কারণে না, ওই লিংকের পরে সাবমিট যে আপনারা তো অনেকেই ক্লাসে জয়েন করতে পারেন, আমার এদিকে এই 3টা ফোনে ওটু ফোন বাজতে থাকে। এটা যদি আপনাদের এরকম প্রবলেম হয়, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, বলে দেই যারা ক্লাসে এখন আছেন। হচ্ছে না, তাহলে ওই লিংকটা কপি করে অনেক সময় জুমে এরকম প্রবলেম হয় যে লিঙ্কটাতে আপনি সরাসরি জয়েন করতে পারতেছেন না। কি করবেন? যে লিঙ্কটা দেওয়া হয় না, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে মনে করেন যে আপনি আপনার মোবাইলেই মাই সেলফে আস্তে কথা বলেন, অথবা আরেক জায়গায় পাঠিয়ে দিবেন, তখন কিন্তু জয়েন করা সম্ভব। অথবা আরেকটা প্রবলেম হইতে পারে, অনেক সময় জুমে ক্লাস করার সময় এটা অনেকের হয় যে অনেক সময় দেখবেন আপনি লিঙ্কে জয়েন করতে পারতেছেন না, তখন ফোনে একটু রেজিস্টার দিবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। বুঝছেন এই টেকনিকগুলো মনে রাখবেন। আচ্ছা। ফৌজদারি কার্যবিধি আইনের 45-এর 1 ও 2 বলতেছে কি বলতে হবে? চিকিৎসা সনদপত্র গ্রহণ করতে হবে, পুলিশ অফিসার পাবে, আর এটা কে পাবে? ওই আসামি বা তার পরিবারের ব্যক্তি। আর এখানে 45-এর 3 নম্বরে বলতেছে যে অসুস্থ অবস্থায় ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে চিকিৎসার জন্য তাকে নির্দেশ দেওয়া হবে। আগে থেকেই ও হাসপাতালে ভর্তি আছে অসুস্থ অবস্থায়, তখন কি করতে হবে? তাকে ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করা যাবে। আর যাকে গ্রেপ্তার করা হবে সে যদি কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করে, তাহলে এই ব্যক্তি যেখানে প্রবেশ করছে এখানে বাড়ির মালিক বা আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে তল্লাশির জন্য। আর আবদ্ধ স্থানের ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশির জন্য অনুমতি দিবেন প্রবেশের জন্য, এবং যুক্তিসঙ্গতভাবে কি করবেন? সুযোগ সুবিধা প্রদান করবেন। যুক্তিসঙ্গত সুযোগ সুবিধাভাবে কি করবেন? প্রদান করবেন। ওইটাই দিয়েছেন আমার মনে হচ্ছে না, তো এত চাপ হওয়ার কথা তাহলে না। দুটো ক্লাস চলতেছে কি করে কোন এত লোক ভালো কি করে? না না, 3 নম্বর লিংক দিবেন, 3 নম্বর ঢুকছে না। আমি আপনাকে সেটা বলি। তিন নম্বর আইডিটা দিয়ে দিই। দিয়ে দিছেন? হ্যাঁ, কেবল বলছেন আপনি, আমি দিছি 3 নম্বরটা ফিল করেন, আমি বলছি। আরে আমি কখন আবার বললাম আপনাকে এটা? বলছেন স্যার, আপনি খেয়াল করেন, বলছেন আমাদের। কেন বলবো এটা বলেন তো? আমি এটা কোনো কথা হলো? এটা কেন দিয়েছেন শুধু শুধু বলেন? না, আমি বলছেন স্যার, এবার আপনি খেয়াল করেন, তো কথার মধ্যে ছিলেন। একটু 1 মিনিট প্লিজ। এটা তো কোনো প্রয়োজন ছিল না। আমি বলছেন স্যার কথার মধ্যে। না না না, আমি আপনার বলছি ওইটা দেওয়ার জন্য। তাহলে আপনি তাহলে আমার বোঝাই বলেছে এরকম। জাস্ট মিনিট। শুধু শুধু দিলাম।
যে এরকম কিভাবে হইলো এটা? ওটা জানি না, অন্য কেউ কি করছে। দ্বিতীয় লাইনটা দিয়ে দেবো, তাই তো? না ও মোবাইল। এটা, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দেখতেছি আমি, 1 মিনিট। এমনি আইফোন দিয়ে ঢুকছি। কিছু বলার দরকার নেই, এভাবে একটা ক্লাসের পরিবেশ নষ্ট হইলো। আবার কোনো মেসেজ দিছেন? দিলাম। কি মেসেজ দিচ্ছেন? লেখছেন কিছু? মোবাইলের লিঙ্কটা আবার কপি করে দিয়ে দিব না? সব আচ্ছা সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা ওকে, ফৌজদারি কার্যবিধি আইনের আইডিতে একটু একটা আইডিতে ঝামেলা হয়েছিল, ঠিক করে নিলাম, সরি। ফৌজদারি কার্যবিধি আইনের আমাদের আলোচনা ছিল ফৌজদারি কার্যবিধি আইনে 48 দ্বারা বাড়ির মালিক অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে প্রবেশ করা যাবে। পর্দানসীন মহিলা থাকলে সরে যাওয়ার সুযোগ দিতে হবে। মুক্তি লাভের জন্য ভিতরের দরজা বাহিরের দরজা জানালা ভেঙে বের হওয়া যাবে। 49, আসামির পলায়ন প্রতিরোধের জন্য যতটুকু বল শক্তি প্রয়োগ করা প্রয়োজন একজন গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি এর বেশি বল বা শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 50। পুলিশ প্রবিধানের 331 বিধি। 51 দ্বারা আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি। কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হোক, পরোয়ানায় গ্রেপ্তার করা হোক অথবা জনসাধারণ গ্রেপ্তার করে পুলিশের কাছে দেওয়া যাক, যদি তার জামিনের ব্যবস্থা না থাকে অথবা জামিনের ব্যবস্থা থাকা সত্ত্বেও জামিন নিতে অসমর্থ হয়, তাহলে তার দেহ তল্লাশি করতে হবে। পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য মালামাল হেফাজতে নিতে হবে। এবং এইখানে তার দেহ তল্লাশি করে যে মালামাল পাওয়া যাবে সাক্ষীর উপস্থিতিতে তালিকা প্রস্তুত করতে হবে, সাক্ষীর স্বাক্ষর নিতে হবে, তাই না? তালিকার কপি প্রদান করতে হবে। 51 দ্বারা এখন প্রশ্নের সময় আমরা এই পরীক্ষাতে আসলে কিভাবে লিখবো? 51 সংশোধনী লিখবো না আগেরটা লিখবো, এটা অনেকের প্রশ্ন। এগুলো আমরা যখন প্রশ্ন পড়া শুরু করবো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে লেখা উচিত। যদি মহিলা হয় তাহলে মহিলার দ্বারা দেহ তল্লাশি করতে হবে। 52, 51 সাথে 322 বিধি ব্যবহার করব। 52 সাথে 322, 328 বিধি ব্যবহার করব। 53, আপত্তিকর আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র কি করতে পারবে? হেফাজতে নিতে হবে। আসামিকে যে আদালতে প্রেরণ করতে হবে সেই আদালতে প্রেরণ করতে হবে। 54, সকল পদের পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই। 54 একের বা প্রথমত আমলযোগ্য অপরাধ যদি পুলিশ অফিসারের সামনে কি হয়, সংগঠিত হয়। এটা হলো কত? এক। দুয়ে কি হবে? দুয়ে
কয়টা? প্রথমে তিনটা অভিযোগ। প্রথম তিনটা কথা মনে রাখবেন: অভিযোগ, তত্ত্ব, সন্দেহ। তাই না? অভিযোগ, তত্ত্ব, সন্দেহ। এই তিনটা কথা মনে রাখবেন। আচ্ছা, যদি মনে করেন যে এখানে আরো কিছু বৃদ্ধি করবেন, কি যে অভিযোগ, তত্ত্ব, সন্দেহ, 7 বছরের কম সময় দণ্ড হতে পারে এরকম, এবং যদি পুলিশ অফিসার মনে করেন অপরাধটা সংগঠিত হয়েছে এবং এই শর্তগুলো পূরণ হইতে হবে। এখানে অনেক কথা, এগুলো না নিলেও চলবে। তাহলে যুক্তিসঙ্গত কোনো বা কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ, অথবা কোনো আমলযোগ্য অপরাধের কোনো ধরনের বিশ্বাসযোগ্য কোনো তথ্য বা সংবাদ যুক্তিসঙ্গত সন্দেহের জন্য নিম্নের 5টা কারণে গ্রেপ্তার করতে পারবে। কি কি কারণগুলা মনে আছে না? কি? অপরাধ যেন সে করতে না পারে প্রতিরোধের জন্য, সঠিকভাবে তদন্তের জন্য, সাক্ষ্য প্রমাণ যেন সে নষ্ট করতে না পারে সেজন্য। তারপর কি? যেন সে কোনো ব্যক্তিকে, মামলার সাক্ষীকে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দেখাইতে না পারে। আরেকটা হলো, পরের কথাটা কিন্তু পরে আমি চেঞ্জ করে ফেলবো, কিন্তু আপনি এখন মনে রাখবেন আদালতে কি করার জন্য? উপস্থিত করার জন্য, বিচারিক কার্যক্রমে। এই 3 নম্বর হলো এমন কোনো আমলযোগ্য অপরাধের জন্য যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকেও গ্রেপ্তার করা যাবে। তার শাস্তি 7 বছর বা তার বেশি সময় বা মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং যদি বিশ্বাস করার কারণ তাকে, পুলিশ অফিসার যে অপরাধটা সে করছে, তাকেও গ্রেপ্তার করা যাবে। 4 হলো উপযুক্ত কারণ নাই, কারো কাছে গড়বাঙ্গার হাতিয়ার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? গড়বাঙ্গার সরঞ্জামাদি। 5 নম্বর হলো সরকার যাকে অপরাধী হিসেবে কি করছে? ঘোষণা করছে। 6 নম্বর, কোনো ব্যক্তির কাছে চোরাই মাল পাইতে হবে এমন কোনো কথা না। এমন মাল পাওয়া গেছে বা পাইছে যেটা চোরাই বলে কি হয়? যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হয়। যুক্তিসঙ্গত কি করা হয়? সন্দেহ করা হয়, তবু হবে। 7 নম্বর, যদি কোনো ব্যক্তি পুলিশের কাছে বাধা দেয়, পুলিশের হেফাজত থেকে পলায়ন অথবা পলায়নের জন্য কি করে? চেষ্টা করে, তাহলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। এমসিকিউ প্রশ্ন: ফৌজদারি কার্যবিধির 54 ধারায় 11টা উপধারা ধরেন, বা 11টা কলাম। এই সবগুলো অপরাধী কি আমলযোগ্য? সবগুলো অপরাধ কি আমলযোগ্য হবে? 54 ধারা পুরাটাই কি আমলযোগ্য অপরাধ? না। আপনি যখন তফসিল দেখবেন, 54 ধারার বেশ কিছু জায়গা আছে, যেমন কারো কাছে গড় ভাঙার উপযুক্ত কারণ ছাড়া গড় ভাঙার হাতিয়ার পাওয়া গেছে, এটা কিন্তু তফসিলে কগনিজেবল অফেন্স না। তাহলে 54 ধারা সবটাই কিন্তু আমলযোগ্য না, এটা মনে রাখতে হবে আপনার। সবটাই আমলযোগ্য অপরাধ না। মানে 54 কয় নম্বর? আগের যেটা 2, বর্তমান যেটা 4, আর এখন যেটা আছে 1, 2, 3, এই জায়গাগুলোকে কগনিজেবল হিসেবে আমরা নিব, আমলযোগ্য ধর্তব্য অপরাধ হিসেবে ধরবো। এগুলো পরে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। 54 7, তাহলে পুলিশের কাছে বাধা, হেফাজত থেকে পলায়ন বা পলায়নের কি? চেষ্টা। 8 নম্বর, প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়ন করেছে মর্মে সন্দেহ। 9 নম্বর, বিদেশে অপরাধ করে দেশে আসছে এরকম কোনো অপরাধের কোনো অভিযোগ বা কোনো সংবাদ অথবা যুক্তিসঙ্গতভাবে কি? সন্দেহ। 10 নম্বর, মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ধারার বিধান অমান্য। 10 নম্বর, গ্রেপ্তারের জন্য অনুরোধপত্র পাওয়া গেলে, না, 10 নম্বর হচ্ছে মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ধারার বিধান অমান্য করলে। 11 নম্বর হচ্ছে কি? গ্রেপ্তারের জন্য অনুরোধপত্র পাওয়া গেলে। কি পাওয়া গেলে? অনুরোধপত্র পাওয়া গেলে। আচ্ছা, 54 বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে গেলে গ্রেপ্তারের কারণ সম্পর্কে কি করতে হবে? জানাইতে হবে। কারণ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত অপরাধীকে গ্রেপ্তার করতেও পারেন, গ্রেপ্তার করাইতেও পারেন। কতে হলো কি? অপরাধ করার জন্য নাম পরিচয় গোপনকারী, খ ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি, গ অভ্যাসগত অপরাধী। এই ধরনের অপরাধীকে যখন অপর অফিসার দ্বারা গ্রেপ্তার করাবেন, তখনকার নিয়ম কি? অপরাধের কারণ এবং ধরন এবং অপরাধীর বিবরণ উল্লেখ করে অফিসারকে লিখিতভাবে আদেশ দিবেন। যিনি গ্রেপ্তার করতে যাবেন তিনি এই গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাকে জানাবেন এবং লিখিত আদেশটা কি করবেন? তাকে দেখাবেন। নাম ও ঠিকানা জানাতে অস্বীকৃতি যদি কেউ জানায়, আমলের অযোগ্য অপরাধ হলেও সঠিক নাম ঠিকানা যাচাই করার জন্য পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 57(1)। এখানে কি? কত? 57(1). ফৌজদারি কার্যবিধি আইনের 57(2) ধারা হলো, সঠিক নাম ঠিকানা যদি পাওয়া যায়, সঠিক নাম ঠিকানা যদি তার পাওয়া যায়, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার শর্তে, কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হওয়ার শর্তে জামিন সহ বা জামিন ব্যতীত মুচলেকা নিয়ে কি করা যাবে? তাকে
ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া যাবে। 57(2) 57(3) 24 ঘন্টার ভিতরে নাম ঠিকানা পাওয়া না গেলে মুচলেকা বা জামিন। এটা কি সমস্যা? তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে? আদালতে প্রেরণ করতে হবে 57(3) দ্বারা। পুলিশ অফিসার যাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য ক্ষমতাবান, তাকে বাংলাদেশের যে কোনো স্থান অনুসরণ করতে পারবেন ফৌজদারি কার্যবিধি আইনের 58 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনের 59 দ্বারা বাংলাদেশের কোনো নাগরিকের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করে অথবা জামিন অযোগ্য অপরাধ অথবা সরকার ঘোষিত অপরাধী হয়, তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে ফৌজদারি কার্যবিধি আইনের 59-এর 1 দ্বারা, এবং পুলিশের কাছে নেওয়া যাবে। 59-2 পুলিশ অফিসার 54 ধারা আওতাভুক্ত হলে তাকে আবার গ্রেপ্তার করবে 59-3 ধারা মোতাবেক। তাকে গ্রেপ্তার করার পর যদি, হ্যাঁ আমার ওই ক্লাস চলতেছে, সমস্যা কোনো? একটু পরে দেখতে হবে। একটু, না 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 না, একটু পরে দিতে হবে, আধা ঘন্টা 40 মিনিট পরে। নিয়ে নেন, এটা পছন্দ করে নিয়ে নেন, আমি খুব একটু ব্যস্ততার মধ্যে আছি, প্লিজ নিয়ে নেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দ আমার পছন্দ, ঠিক আছে। বুঝে ভাই। 57, 59-এর কত দ্বারা? 3 দ্বারা। 59-এর তাহলে 59-এর 3 দ্বারাই কি করতে হবে? অপরাধটা যদি আমলের অযোগ্য হয়, তাহলে ব্যবস্থাটা কি 59-এর 3-এ নিচ্ছে? না, 57 দ্বারাই কিন্তু নিচ্ছে। নির্দেশনাটা কোথায়? 59-এর 3। আর অপরাধী যদি নাই হয়, তাহলে তাকে ছেড়ে দিবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাইতে হবে। 60, কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার পর কত ঘন্টার বেশি? 24 ঘন্টার বেশি রাখা যাবে না। কেন? যদি 167 ধারার আদেশ না থাকে। গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিতে হবে। 62, মুচলেকা জামিন ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া যাবে না। 63, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করতেও পারেন, করাইতেও পারেন যদি তার এলাকায় তার উপস্থিতিতে অপরাধ হয়। 65 দ্বারা এমন ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ দিবেন বা করবেন যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তিনি আইনানুগভাবে পরোয়ানা প্রদানের জন্য বা গ্রেপ্তারি পরোয়ানা প্রদানের ক্ষমতাবান। আইনসঙ্গত হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, যার হেফাজত থেকে পলায়ন করবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে কোনো স্থান অনুসরণ করতে পারবেন এবং গ্রেপ্তার করতে পারবেন। তাহলে 66-তে কিন্তু অনুসরণও করতে পারবেন, গ্রেপ্তারও করতে পারবেন। ভাষ্যের কথা হলো অনুসরণ। আর যদি বলেন যে এই ব্যক্তিকে আপনি বিনা পরোয়ানায় কিভাবে গ্রেপ্তার করলেন, তখন কিন্তু আপনাকে অটোমেটিক ফৌজদারি কার্যবিধি আইনের 54 দ্বারা আনতে হবে। বুঝতে পারছি বিষয়টা, যদি বিনা পরোয়ানায় শব্দটা প্রশ্নবিদ্ধ হয়। এরপরে আসেন 66 দ্বারা। এই 66 দ্বারা আইনসঙ্গত হেফাজত থেকে যখন পলায়ন করবে, এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে যখন যাবেন, তখন 67 দ্বারা মোতাবেক 47, 48, 49 দ্বারা যা আগে আমরা পড়ে আসছি না, ওই নিয়মগুলো কি করা যাবে? মেনে চলা যাবে বা পালন করতে হবে। 67 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করার পর যদি দেখা হয় গ্রেপ্তার সম্পর্কে নিয়মগুলো যথাযথ অনুসরণ করা হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? এই গ্রেপ্তারকারী অফিসারের বিরুদ্ধে সার্ভিস রুলস অনুসারে বা চাকরি বিধিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 67 দ্বারা ফৌজদারি কার্যবিধির পরবর্তী অধ্যায় 6ষ্ঠ অধ্যায়, হাজির করাইতে বাধ্য করার জন্য পরোয়ানা। 68 সমনের ফরম। কোনো মামলার বাদী সাক্ষী ফরিয়াদিকে বা আসামিকে আদালতে হাজির করার জন্য আদালতের বিচারক অথবা সুপ্রিম কোর্টের মনোনীত অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত নির্দিষ্ট দিন তারিখ সময় উল্লেখপূর্বক 2 প্রস্থে বা 2 কপি বিশিষ্ট আদেশনামাকে সমন বলা হবে। 68-1 পুলিশ প্রবিধারা 471 বিধি। সমন পুলিশ অফিসার, যে আদালত সমন জারি করবে সে আদালতের কর্মচারী অপর কোনো সরকারি কর্মচারীও সমন জারি করতে পারবে। 68-2 সমন কেমন করে জারি করবেন? 69-1 কিন্তু পূর্ণাঙ্গ একটা প্রক্রিয়া না। অনেকে বলতেছে তাহলে যে 69-1 যে আমরা সমন দিব, এটার প্রমাণ কি? 69-1 হলো 69-2 একটা অংশ, দুইটা মিলে একটা অংশ, বুঝাইতে পারছি? 69-1 একটা দিবেন প্রস্তাব, এটা দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিবেন, এটা হলো কত? 69-2, দুইটা মিলে একটা পূর্ণরূপ, এটা বুঝতে হবে। 69-3 সমিতিবদ্ধ কোম্পানি বা প্রতিষ্ঠানের অফিস প্রধান, ম্যানেজার বা সেক্রেটারি বরাবর সমন দিতে হবে, অথবা এইগুলা এই সমস্ত ক্ষেত্রে রেজিস্ট্রিকৃত ডাকযোগেও সমন প্রেরণ করা যাবে। 69-3 69-4 হলো মোবাইল ফোনের মাধ্যমে, শর্ট মেসেজের মাধ্যমে, মেসেজ ভয়েস কলের মাধ্যমে অথবা ফ্যাক্সের মাধ্যমে কি করা যাবে? মেইলের মাধ্যমে কি করা যাবে? সমন দেওয়া যাবে। ফৌজদারি কার্যবিধানের 69-4।
সমন যাকে দিবেন তাকে যথাসাধ্য চেষ্টা করেও যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে তার পরিবারের কোনো সাবালক, পরিবারের কোনো ব্যক্তির প্রতি সমন দিলেও, প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি, পুরুষ বলা যাবে না এখন, শুধু সমন দিলেও সমন জারি হয়েছে বলে কি হবে, গণ্য হবে, অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিতে হবে। 69 এবং 70 ধারার যথাযথ নিয়মে সমন জারি করা যদি না যায়, তাহলে প্রকাশ্য স্থানে টানিয়ে, হ্যাঁ, প্রকাশ্য স্থানে টানিয়ে বা লটকিয়ে সমন জারি ফৌজদারি কার্যবিধি আইনের 71 ধারা, ফৌজদারি কার্যবিধির 71 ধারা প্রকাশ্য স্থানে টানিয়ে বা কি লটকিয়ে সমন জারি করা যাবে। ধারা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 71। প্রজাতন্ত্রের সক্রিয় সরকারি কর্মচারী, এই নিয়ে অনেকে প্রশ্ন করতে যেতে, কর্মচারী বলতে কি, এটা বিষয় মনে রাখবেন। প্রজাতন্ত্রের যারা একদম সমস্ত সচিব থেকে শুরু করে প্রজাতন্ত্রের রাষ্ট্রের যে যত বড় হোক না কেন, সবাই কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, এটা বুঝেন আপনি। এই বিষয়ে পর আলোচনা হবে। মানে একটা হলো কর্মকর্তা কর্মচারী, সেটা ভিন্ন কথা, অফিসার কর্মচারী। কিন্তু যারা রাষ্ট্রের চাকরি করে, যারা প্রজাতন্ত্রের চাকরি করে, এটা যা কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সবাই কি প্রজাতন্ত্রের কর্মচারী, অর্থাৎ আমরা সবাই সরকারের চাকর। এটা বুঝতে হবে কিন্তু আপনাকে। এই হিসাবে এই কথাগুলো এখানে কি করা হয়, ব্যবহার করা হয়েছে। তাহলে সবার জন্য একই নিয়ম এটা। প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীর যে যে কর্মচারী, তার যে অফিস প্রদান, তার অফিস প্রদান বরাবর দিতে হবে 2 কপি। তিনি 69 ধারা নিয়ম অনুসারে কি করবেন, সমন জারি করবেন। 72-এর 1, তাহলে 69 কি 1 কপি দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নেবেন। আর 72-এর 2 এটা সমন জারির প্রমাণ হবে সরকারি কর্মচারীর প্রতি। এখতিয়ার এলাকার বাইরে সমন কার কাছে যাবে, ম্যাজিস্ট্রেটের কাছে। 72, 73 আর 74 হলো সমন জারির প্রমাণ। আপনি যে এফিডেভিট বা প্রতিশ্রুতি বা হলফনামা পাঠাইছেন, এটার সাথে অপর কপির অপর পৃষ্ঠার প্রাপ্তি স্বীকারগুলো পাঠাবেন। সমন এখতিয়ার এলাকার বাহিরে হোক, নিজ এলাকাতে হোক, জারিকারক অফিসার উপস্থিত না থাকলেও এটা সমন জারির প্রমাণ হিসেবে কি হবে, গণ্য হবে। এত দূর ছিল, এই পর্যন্ত ছিল গত ক্লাসে। 75 একটু আলোচনা ছিল। 75 দ্বারা হলো গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য কে, আদালতের প্রিজাইডিং অফিসার, ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত আদেশনামাকে কি বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা বলা হয় নাকি? তাহলে এখন বলেন, সমন আর গ্রেপ্তারি পরোয়ানার পার্থক্য, মানে প্রথম স্বাক্ষর করার পার্থক্য পারবেন? সমনে কে স্বাক্ষর করবেন, আদালতের বিচারক, সুপ্রিম কোর্টের মনোনীত অফিসার। গ্রেপ্তারি পরোয়ানায় আদালতের প্রিজাইডিং অফিসার আর ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো কি, আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো সদস্য। ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো কি সদস্য। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 75 দ্বারা গ্রেপ্তারি পরোয়ানার মূল প্রবিধান হলো 468 বিধি, এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি বা কার্যকরী করা সংক্রান্ত একটা বিধি হলো পুলিশ প্রবিধানের 315 বিধি। তাছাড়া আরো অনেক বিধি আছে এই গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত। গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন কে করেন, তদন্তকারী কর্মকর্তা। মানে ম্যাজিস্ট্রেটের কাছে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন কে করবে, তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কোর্ট পুলিশ পরিদর্শক। কে করবেন, কোর্ট পুলিশ পরিদর্শক করবেন। পুলিশ প্রবিধানের 468 বিধিতে বলা আছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ করার যদি অপরাধ প্রমাণিত হয় এবং সেই ব্যক্তি যদি পলাতক থাকে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে একটা পরোয়ানা দেওয়ার জন্য কোর্ট পুলিশ পরিদর্শক ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন, আবেদন করবেন। ম্যাজিস্ট্রেট যদি এই আবেদন প্রত্যাখ্যান করেন, তাহলে পুলিশ সুপারের মাধ্যমে উপযুক্ত ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন, এই সম্পর্কে আবেদন করবেন বা নির্দেশনা চাইবেন গ্রেপ্তারি পরোয়ানার জন্য। 468 বিধির আরো কিছু আলোচনা আছে। পুলিশ প্রবিধানের 468-তে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। পরোয়ানা এবং বিশেষ পরোয়ানার পার্থক্য কি, কি পরোয়ানা এবং বিশেষ পরোয়ানার পার্থক্য কি? তাহলে ধরেন আপনার নাম কি, ইসমাইল হোসেন ফেনী, তাহলে আপনি একজন পুলিশ অফিসার। ইসমাইল হোসেন ফেনী আপনার নির্দিষ্ট গ্রেপ্তারি পরোয়ানায় কার্যকর করবেন, আপনার নাম পদবি উল্লেখ করে আদালত থেকে পরোয়ানা আসছে, তাহলে এটা হলো বিশেষ পরোয়ানা। কি পরোয়ানা, বিশেষ পরোয়ানা। আর কোনো নির্দিষ্ট পুলিশ অফিসারের নামে পরোয়ানা কার্যকর করার জন্য বিধান দেওয়া হয় নাই, একজন কার্যকর করলেই হলো, এটা হলো পরোয়ানা। 468 বিধিতে পার্থক্য আছে কি, পরোয়ানা। তাহলে নির্দিষ্ট পুলিশ অফিসারের নামে যদি পরোয়ানা আসে, এটা কি বলা হবে, বিশেষ পরোয়ানা।
আর নির্দিষ্ট এরকম নাম উল্লেখ করে না থাকলে সেটা কি পরোয়ানা। তাহলে কি পরোয়ানা? গ্রেপ্তারি পরোয়ানার ভিতরে একটা বিশেষ, আর এটা হলো শুধু গ্রেপ্তারি পরোয়ানা। এবং পুলিশ প্রবিধানে 468 বিধিতে বলা আছে গ্রেপ্তারি পরোয়ানার বৈশিষ্ট্য কয়টা? দুইটা। কয়টা? দুইটা। তাহলে গ্রেপ্তারি পরোয়ানার বৈশিষ্ট্য হলো দুইটা। এটা লিখিত হবে, ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত হবে। এটা এখন এই যে স্বাক্ষরিত সিলমোহরকৃত যে হবে এই ওয়ারেন্টটা বা পরোয়ানাটা, ফর্মটা, এই ফর্মে কয়টা উপাদান থাকবে? একটা বৈধ যে গ্রেপ্তারি পরোয়ানার ওয়ারেন্ট বা ফর্ম, এটা কয়টা উপাদান থাকবে? এটার ভিতরে থাকবে 6টা উপাদান, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। মনে আছে কি? 1 নাম্বার, যে অফিসার গ্রেপ্তার করবে তার নাম পদবি বর্ণনা। 2 নাম্বার, যাকে গ্রেপ্তার করা হবে তার বিবরণ। 3 নাম্বার, এটা মোহরাঙ্কিত বা লিখিত হবে। 4 নাম্বার, আদালত বাতিল না করা পর্যন্ত এটা বাতিল হবে না। 5 নাম্বার, যে আদালত দিবে সে আদালতে কি করতে পারে? এটা বাতিল করতে পারবে, অন্য আদালত বাতিল করতে পারবে না। 6 নাম্বার, একবার যদি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল হয়ে যায় এটা আর পুনরায় ইস্যু করা যায় না, ইস্যু করা যাবে না। ধারা হল ফৌজদারি কার্যবিধির 75 ধারার ভাষ্য। কত ধারার? 75 ধারার ভাষ্য। আমি যদি 3 নাম্বারটা জয়েন করছি, 3 নাম্বার লিঙ্কটা দিয়ে রাখেন, কারণ এটা জানা না অনেকেই। কথা বুঝছেন নাকি বলছি? যে দেওয়া আছে এটা দিয়ে রাখেন, ওইগুলোর মধ্যে ফিল আপ হয়ে গেছে। এটা ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে 75 ধারার সাথে 468, 315 আলোচনার বিষয়বস্তু কি? গ্রেপ্তারি পরোয়ানা। 75 সংজ্ঞা বলবো। গ্রেপ্তার করে আদালতে হাজির করার জন্য আদালতের প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত আদেশনামাকে গ্রেপ্তারি পরোয়ানা বলে। 75-এর 2, গ্রেপ্তারি পরোয়ানা আদালত বাতিল না করা পর্যন্ত, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এর মেয়াদ কি থাকবে? বলবৎ থাকবে। পুলিশ প্রবিধানের 323-এর ক বিধি। কত? এটার সাথে আবার তাহলে 75-এর 1-এর সাথে 468 বা 315। 75-এর 2-এর সাথে আমরা কি ব্যবহার করব? 75-এর 2-এর সাথে ব্যবহার করব পুলিশ প্রবিধানের 323-এর ক। পুলিশ প্রবিধানের 323 একটা গুরুত্বপূর্ণ বিধি, এখন লম্বা আলোচনা করলে আজকে ক্লাস পিছিয়ে যাবে। অর্থাৎ 323-এর অনেক আলোচনা। গ্রেপ্তারি পরোয়ানা 323-এর কতে বলতেছে আদালত বাতিল না করা পর্যন্ত, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, অথবা আত্মসমর্পণ না করা পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ কি থাকবে? বলবৎ থাকবে। আরো অনেক আলোচনা 323-এর খ, গ, ঘ, ঙ, ছ গুরুত্বপূর্ণ, মানে এনিয়ার পড়েন না, নন এক্সিকিউশন রিপোর্ট। এনিয়ার কখন দিতে হয় বা এনিয়ার বলতে কি বোঝায়, তাই না? কখন দিতে হবে, কে দিবে? তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য যে নির্দিষ্ট দিন তারিখ থাকবে, এই সময় শেষ হওয়ার সর্বশেষ তারিখের সর্বশেষ যে দিন, ওই দিনের মধ্যেই বিপি ফরম নম্বর 55 পূরণ করে, কত? বিপি ফরম নম্বর 55 পূরণ করে গ্রেপ্তার কেন করা যায় নাই, আসামি কি পলাতক, আত্মগোপন করছে না মারা গেছে, যাই হোক কারণ উল্লেখ করে যে প্রতিবেদনটা দিবেন পুলিশ প্রবিধানের 323-এর ঘ বিধি মোতাবেক, সেটাই হবে এনিয়ার বা নন এক্সিকিউশন রিপোর্ট। বিপি ফরম নম্বর কত? 55। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের তাহলে আমরা 75-এর 2 কি পড়বো? বলেন, গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে? আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত, আদালত বাতিল না করা পর্যন্ত, আত্মসমর্পণ না করা পর্যন্ত, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। ফৌজদারিতে 2টা, গ্রেপ্তার এবং আদালত বাতিল না করা। আর প্রবিধানের 323-এর কত কয়টা? 3টা, গ্রেপ্তার না করা পর্যন্ত, আসামি আদালত বাতিল না করা পর্যন্ত, আত্মসমর্পণ না করা পর্যন্ত। তাহলে 323-এর ক বিধি ব্যবহার করব, বা ক খ যদি অসুবিধা হয়, কত বিধি? 75-এর 2-এর সাথে 323। কত? 323। ফৌজদারি কার্যবিধি আইনের 76 দ্বারা আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। কি করতে পারে? জামানত গ্রহণের নির্দেশ দিতে পারে। তাহলে আদালত যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা দিবে, তখন আদালত এই পরোয়ানার উপর লিখিতভাবে একটা আদেশ দিবে। কি আদেশ দিবে? যে যে ব্যক্তির জন্য পরোয়ানাটা দেওয়া হচ্ছে সেই ব্যক্তি যদি একটা নির্দিষ্ট পরিমাণ জামানত দেয়, কি দেয়? একটা জামানত দিতে প্রস্তুত থাকে। শুধু জামানত দিলে হবে না, সাথে জামিনদার লাগবে এবং মুসলেকা লাগবে। এবং সে যদি স্বীকার করে নেয় যে এই মামলার ক্ষেত্রে
বা এই বিচারের প্রয়োজনে পরবর্তী সময় সে হাজির হবে, অথবা কয়েকবার হাজির হওয়ার প্রয়োজন হলে হাজির হইতেই থাকবে। যদি এই শর্তটা সে মেনে নেয়, তাহলে তাকে কি করতে হবে? পরোয়ানাটা কার্যকর করে তাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ তাকে সাথে নিয়ে আসার দরকার নাই, তাকে ছেড়ে দিলেও গ্রেপ্তারি পরোয়ানা কি হয়ে যাবে? কার্যকর হয়ে যাবে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬-১ দ্বারা। অতএব এটা হলো জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। মানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হয়ে যাবে, কিন্তু আসামিকে পুলিশ অফিসার কি করবে না? সাথে নিয়ে যাবে না, অর্থাৎ আদালতে হাজির করতে হবে না। তাহলে এটা কার ক্ষমতা? পুলিশের ক্ষমতা না আদালতের ক্ষমতা? আদালতের ক্ষমতা। এটা কি মৌখিক আদেশ নাকি লিখিত আদেশ? লিখিত আদেশ। কোথায় লেখা থাকবে এটা? গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই কি করা থাকবে? লেখা থাকবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬ ধারার আলোচনা হলো আদালত জামানত গ্রহণের কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আদালত যখন গ্রেপ্তারি পরোয়ানা প্রদান করবে, তখন পরোয়ানার উপর আদেশটা কিভাবে দিবে? লিখিতভাবে। কি আদেশ দিবে? লিখিতভাবে আদেশ দিবে। কি আদেশ? সাথে নিয়ে আসার জন্য নাকি ছেড়ে দেওয়ার জন্য? ছেড়ে দেওয়ার জন্য। শর্ত কি বলেন তো? শর্তগুলা কি কি? শর্ত হলো সে জামানত দিবে, মানে এটা অর্থ নির্দিষ্ট পরিমাণ ধরেন। সে কি দিবে? মুসলেকা দিবে। কি করবে? জামিনদার সংগ্রহ করবে। কি করবে? পরবর্তী সময় সে হাজির হবে বা হাজির হতে থাকবে। যদি এই 4টা শর্ত মিলে, তাহলে এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কি করতে পারবে? কার্যকর করতে পারবে। তাকে সাথে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা মানে কি এমনই সকল ক্ষেত্রে আসামিকে আদালতে হাজির করতেই হবে, নাকি আদালতে আসামিকে হাজির না করেও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা যায়? প্রশ্ন আসবে যে কি পরিস্থিতিতে আসামিকে আদালতে হাজির না করেও পরোয়ানা কার্যকর করা যায়। দেখেন, ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬ ধারা মোতাবেক আদালত যদি পরোয়ানায় বলে দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার কাছ থেকে জামানত, মুসলেকা এবং জামিনদার। তাহলে জামানত কি অর্থ? মুসলেকা কি? যে আমি শর্ত মেনে নিলাম, আমি পরবর্তী সময় আদালতে এসে হাজির হব। আর কি? জামিনদার কি? জামিনদার বুঝেন তো নাকি? মানে তার পক্ষে আরো ২-৩ জন ব্যক্তির কি লাগবে? স্বাক্ষর লাগবে যে অসুবিধা নাই, এটা আমরা গ্যারেন্টি নিলাম, সে এসে হাজির হয়ে যাবে, এটা আমরা দেখব, তাকে ছেড়ে দেন। তখন কি করবে? পুলিশ অফিসার এই পরোয়ানাটা কার্যকর করবে। তাহলে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়ে গেছে। তাহলে আসামির অবস্থান কোথায়? আসামি কি পুলিশের হেফাজতে নিয়ে গেল? আসামিকে আদালতে প্রেরণ করলো? নাকি আসামিকে ছেড়ে দেওয়া হলো? আসামিকে ছেড়ে দেওয়া হলো। এটা হলো ৭৬-১। তাহলে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর আদেশটা কি মৌখিক থাকবে নাকি লিখিত? উত্তর হলো লিখিত। আদেশটা কি? লিখিত। এখন এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর, এই জামিনযোগ্য যে গ্রেপ্তারি পরোয়ানাটা হলো, এটা কার্যকর করবে, তাহলে এর উপর শর্ত কয়টা থাকবে? জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর কয়টা শর্ত থাকবে? 3টা শর্ত থাকবে পরবর্তীতে, যেখানে কি কি বিষয়গুলো উল্লেখ করা থাকবে। তাহলে জামিনদার জামানত মুসলেকা এগুলোর মাধ্যমে তাকে ছেড়ে দিবে। এখন এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর 3টা শর্ত উল্লেখ করা যাবে। কয়টা? 3টা বিষয় উল্লেখ করা যাবে। কি কি? জামিনদারের সংখ্যা। তা জামিনদার তো বুঝেন, ধরেন আমাকে পুলিশ ধরে নিয়ে আসতে যাচ্ছে, এখন যদি আমি জামানত দিয়ে দিলাম, মুসলেকা দিলাম, কিন্তু জামিনদার নাই, তাহলে জামিনদার কে? ধরেন আমার ভাই, আমার বেস্টমেট, আমার বন্ধু যারা, তারা জামিনদার। তাহলে জামিনদারের সংখ্যা কতজন হবে এটা কে নির্ধারণ করবে? আসামি নাকি জামিনদারগণ নির্ধারণ করবে? নাকি যে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে আসছে সে নির্ধারণ করবে? নাকি এটা আদালত থেকে নির্ধারণ করে দেয়া? সঠিক কোনটা বলেন? এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় জামিনদারের সংখ্যা কতজন হবে এটা নির্ধারণ কে করে দিবে? গ্রেপ্তারি পরোয়ানার উপর স্পষ্টভাবে এটা উল্লেখ করা থাকবে যে জামিনদারের সংখ্যা কতজন হবে। এরপরে যে পরিমাণ অর্থের জন্য, এটা ঘোরানো কথা, আমরা সহজে যেটা বলবো, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ এবং যে ব্যক্তির গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে, যথাক্রমে সেই ব্যক্তি দায়ী থাকবে। তাহলে জামিনদারগণ এবং যে ব্যক্তির গ্রেপ্তারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই জন্য দায়ী থাকবে। তাহলে প্রথম হলো জামিনদারের সংখ্যা। জামিনদারের সংখ্যা পরোয়ানার উপর লিখে দিছে আদালত যে জামিনদার কিন্তু 3 জন লাগবে, অন্তত 2 জন লাগবে বা 4 জন লাগবে, চলে গেল। একটা অর্থ দেওয়া হয়েছে না জামানত, অর্থটার জন্য দায়ী কে থাকবে? এই আসামি যদি পরবর্তীতে গিয়ে হাজির না হয়, তাহলে এই জামানতের অর্থটার জন্য দায়ী কার? পুলিশ অফিসারের? আদালতের? নাকি যে আসামির জন্য পরোয়ানা দেওয়া হয়েছিল সেই আসামি বা জামিনদারের? সেই আসামি বা জামিনদারের। এই অর্থটার জন্য তারাই দায়ী থাকবে। যে আপনারা অর্থ দিছেন, আইসা হাজির হন নাই, তাহলে আপনাদের অর্থ এটা বাজেয়াপ্ত।
কি হয়ে গেছে? এটা জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। কথা বুঝাতে পারছি? এটা 3 নাম্বার। কবে গিয়ে হাজির হবে? হাজির হওয়ার জন্য একটা নির্দিষ্ট কি থাকবে? হাজির হওয়ার সময়টা এই সময়ের ভিতর উল্লেখ করা থাকবে। আদালতে হাজির হওয়ার যে সময়, এটা কি করবে? মুচলেকাপত্র আদালতে প্রেরণ করতে হবে। যদি আরো সহজে বলি, তাহলে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর কয়টা শর্ত উল্লেখ থাকে? বলেন 3টা। জামিনদারের সংখ্যা, জামানতের অর্থের জন্য দায়বদ্ধতা, আদালতে হাজির হওয়ার কি তারিখ ও সময়। এগুলো জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর কি থাকবে? উল্লেখ থাকবে। তাহলে এই জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর যে 3টা শর্ত উল্লেখ থাকবে, এই শর্তগুলো কার দেয়া শর্ত? বলেন কার দেয়া? আসামির, জামিনদারের, আদালতের, নাকি পুলিশ অফিসারের? আদালতের। কিন্তু লাভটা কার? পুলিশের। দেখেন যে আমরা আপনাকে গ্রেপ্তার করতে আসছি, আমরা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছি, দেখছেন, সাথে নিয়ে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু নির্দেশনাটা কোন কোন জায়গার? নির্দেশনা কিন্তু এটা আদালত থেকেই দেয়া আছে। 76-এর কত এটা? ফৌজদারি কার্যবিধি আইনের 2। এখন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা শেষে পুলিশ অফিসার নিম্নের কোন পদ্ধতি অবলম্বন করবেন? ক, জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শেষে পুলিশ অফিসার নিম্নের কোন পদ্ধতি অবলম্বন করবেন? ক, আসামিকে জামিনে মুক্তি দিবেন। বোঝার চেষ্টা করেন প্রশ্ন। আসামিকে জামিনে মুক্তি দিবেন। খ। ক, আসামিকে থানায় নিয়ে যাবেন। খ, আসামিকে আদালতে প্রেরণ করবেন। গ, মুচলেকাটা আদালতে প্রেরণ করবেন। ঘ। তাহলে সঠিক উত্তর কি হবে? যেহেতু আমার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর আমি করেই ফেলছি, তাহলে আর আসামিকে জামিন কি দিব? এটা তো হয়েই গেছে কার্যকর। তাহলে সঠিক উত্তর হবে কি? মুচলেকাটা আমি আদালতে প্রেরণ করে দিব। পুলিশ প্রবিধানের 317 বিধি বলা আছে। কত? এই কথাটা সেম কথাটা পুলিশ প্রবিধানের 317 বিধিতে বলা আছে এটা। তার মানে আপনি ফৌজদারি কার্যবিধি 76 ধারার সাথে পুলিশ প্রবিধানের 317 বিধি আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। সরি, 317 বলতেছি, 315 বিধি। কত? 315 বিধি। পুলিশ প্রবিধানের 315 বিধি ভিতরেও দেখবেন ফৌজদারি কার্যবিধি 76 দ্বারা আলোচনা আছে। তাহলে আলোচনার জায়গাটা আমাদের কোথায় দাঁড়ালো? ফৌজদারি কার্যবিধি 76 দ্বারার প্রেক্ষাপটটা কি? জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা নাকি জামিন অযোগ্য? উত্তর হলো জামিনযোগ্য। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার ক্ষমতা কার? পুলিশ সুপারের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, নাকি আদালতের? উত্তর হলো আদালতের। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কি, গ্রেপ্তারি পরোয়ানার উপর আদেশগুলো কি মৌখিকভাবে থাকে নাকি লিখিত থাকে? উত্তর হলো লিখিত। তাহলে জামিনযোগ্য গ্রেপ্তারি 76-এ রেখে যে তাকে ছেড়ে দিবে, কয়টা কারণে? বলেন 3টা কারণে। জামিনদার, জামানত, মুসলেকা। জামিনদার, জামানত, মুসলেকা, এই 3টা জিনিস নেওয়া হবে। কি কারণে? যেন পরে সে গিয়ে এসে কি হয়? আদালতে হাজির হয়ে যায়। আদালতে কি হয়ে যায়? হাজির হয়ে যায়। এটা পুরাটা কত হলো? 76-এর 1। আর 76-এর 2 বলছে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার উপর কি কি শর্তগুলো লেখা থাকবে? বলেন 3টা। জামিনদারের সংখ্যা, অর্থের জন্য কারা দায়ী থাকবেন, কোন তারিখে সে গিয়ে কি হবেন? হাজির হবেন। এটা। আর 76-এর 3 কি করবেন? জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শেষ। এখন মুসলেকা নেওয়া হয়েছে না আসামির কাছ থেকে, জামিনদারের কাছ থেকে? এই মুসলেকাটা কি করবো আমরা? আদালতে প্রেরণ করে দিব। 76-এর কত? 3 দ্বারা। 76-এর 3। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 76 দ্বারা বুঝতে পারছেন? বুঝা গেছে? যদি বলেন যে এত কিছু 1 2 3 পড়তে পারবো না, তাহলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার সময় এরকম বলে দিবেন যে আসামিকে সাথে নিয়ে আসার দরকার নাই, সে যদি নিয়ম কানুন গুলা মানে, শর্ত মানে, ছেড়ে দিয়ে আসবেন, পরোয়ানা কার্যকর হয়ে যাবে। ধারা কত? 76 দ্বারা। মানে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কে কার্যকর করে? হ্যাঁ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর কে করে? সাধারণত পুলিশ অফিসারই কার্যকর করে। গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত কার্যকর করবে কে? পুলিশ অফিসার করবে। এর কোনো ব্যতিক্রম আছে? কোনো ব্যতিক্রম আছে? আছে। যদি তাৎক্ষণিক পুলিশ অফিসার পাওয়া না যায়, যদি কোনো ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের প্রয়োজন হয়, এবং যদি এটা মহানগর এলাকার বাইরে হয়, তাহলে এক বা একাধিক ব্যক্তির প্রতিও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারবে। 3টা শর্ত। কয়টা? 3টা। তাৎক্ষণিক পুলিশ পাওয়া না গেলে, কোনো ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের প্রয়োজন হলে, এলাকা যদি মহানগর এলাকার বাইরে হয়, সেই ক্ষেত্রে। মহানগর এলাকার জন্য কিন্তু হবে না এটা।
তাহলে সেই ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তির প্রতিও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারবে কে? আদালত। ধারা কত? ৭৭-এর ১। এখন পুলিশ অফিসার ধরেন গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য নির্দেশ আসছে কার প্রতি? ধরেন আব্দুল মোতালেব, এবং কার্যকর করার জন্য নির্দেশ আসছে ফাইজুর রহমান সরকার, দুজনের প্রতি। এখন ফাইজুর রহমান সরকার একাই গিয়ে পরোয়ানা কার্যকর করে ফেলছে। আরেকজনের নাম ছিল গ্রেপ্তারি পরোয়ানায়, কার নাম? মোতালেব, তাকে সাথে নেওয়া যায় নাই। তাহলে ফাইজুর রহমানের কাজ কি বৈধ না অবৈধ? বড় পরোয়ানা তিনজনেরও নির্ধারণ করা আছে কার্যকর করবে। এখন ফাইজুর রহমান একাই করে ফেলছে, সাথে দুইজনকে নেয় নাই। তার কাজ কি বৈধ না অবৈধ? তার কাজ বৈধ। গ্রেপ্তারি পরোয়ানা কয়জন কার্যকর করছে এটা দেখার বিষয় না, পরোয়ানাটা কার্যকর হয়েছে কিনা এটাই আসল বিষয়। অর্থাৎ পরোয়ানা এখন জনসাধারণ তিনজনের প্রতি নির্দেশ হয়েছে, একজনে গিয়ে গ্রেপ্তার করে ফেলছে, বৈধ হবে? হবে। অর্থাৎ পরোয়ানা কতজন কার্যকর করছে এটা মূল বিষয়, নাকি পরোয়ানা কার্যকর হলো কিনা এটা মূল বিষয়? পরোয়ানা কার্যকর হলো কিনা এটাই মূল বিষয়। এইটাই ৭৭-এর ২। গ্রেপ্তারি পরোয়ানা ইচ্ছা করলে একজন পুলিশ অফিসার বা একাধিক, একজন ব্যক্তি বা সকল ব্যক্তি মিলেও কি করতে পারবে? এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবে। তাহলে ৭৭ দ্বারা আলোচনা কি? গ্রেপ্তারি পরোয়ানা আমরা নর্মাল পড়ি যে গ্রেপ্তারি পরোয়ানা কোথায় নির্দেশিত হয়, এগুলো হলো বইয়ের ভাষা, তো এটাকে আমরা নিজেরা মতো গুছাবো। নির্দেশিত হয় মানে কি? নর্মাল যদি প্রশ্ন করে যে গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত কার দ্বারা কার্যকর করানো হবে, এখন বলবেন এটা তো পুলিশ দ্বারাই হবে, কিন্তু দ্বারা তো খুঁজে পাইতেছি না। বোঝার চেষ্টা করেন যে আমরা যে মূল বইও যদি পড়ি, মানে মূল বই পড়ছি কিন্তু আসল জায়গাটা বুঝলাম না, তাহলে কিন্তু প্রশ্ন বুঝতে অসুবিধা হবে। তাহলে ৭৭-এর আমরা যে পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করি, আমাদের কাছে যে গ্রেপ্তারি পরোয়ানাগুলো আসে, এটার ক্ষমতা আমাদের কত দ্বারায়? এটা নির্দেশনা ফৌজদারি কার্যবিধানের ৭৭ দ্বারায়। এই ৭৭ দ্বারা ক্ষমতা বলেই আমরা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আমরা নির্দেশিত হই। তাহলে আমাদের কি এখন তাহলে জনসাধারণ কখন পাবে? পুলিশ পাওয়া যাচ্ছে না, কোনো ব্যক্তিকে এখনই গ্রেপ্তার করতে হবে, ক্ষেত্র বিশেষ মহানগর এলাকার বাহিরে, তখন। তো এরকম সুযোগ কি এখন আর আছে? পুলিশ পাওয়া যায় না এরকম? এরকম তো এখন আর নাই। একসময় হয়তো ছিল, এখন পুলিশ সব সময় আছে, এই জন্য আমরা পুলিশরাই কি করি? সাধারণত কার্যকর করি। তাহলে ফৌজদারি কার্যবিধি ৭৭ আলোচনা, গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত একবার। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে নিম্নের কোনটা সঠিক? একজন পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত হবে, একাধিক পুলিশ অফিসারের প্রতি নির্দেশিত হইতে পারে, একাধিক ব্যক্তি প্রতি নির্দেশিত হইতে পারে, নাকি সব কয়টাই সঠিক? তাহলে সব কয়টাই সঠিক। একজন পুলিশ অফিসার হইতে পারে, একাধিকও হইতে পারে, একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তির প্রতিও বিশেষ ক্ষেত্রে হতে পারে। কার্যকর করার ক্ষেত্রে কোনটা সঠিক? যার প্রতি পরোয়ানা আসবে, যাদের প্রতি আসবে তারা সকলেই মিলে কার্যকর করতে হবে, নাকি যে কোনো একজন কার্যকর করলেও কার্যকর হয়ে যাবে? একজন কার্যকর করলেও হয়ে যাবে। এখন আসেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন এলাকায়? আপনাকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন এলাকার জন্য বলবেন, বলেন কি বুঝেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে কোথায়? মহানগর এলাকায়? মহানগরে? না, মহানগর এলাকায় হলে তার নাম হইতো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন প্রথম শ্রেণীর বলা হইতো। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে মহানগর এলাকার বাইরে। কথা বুঝেন নাই? পড়ছেন না ছয় দ্বারা? পড়ছেন তো? তাহলে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজারের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারে। ধারা কত? ৭৮-এর ১। কখন? কোনো পলাতক আসামি, কোনো ঘোষিত অপরাধী, কোনো জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য। তাহলে কোনো পলাতক আসামি, কোনো ঘোষিত অপরাধী বা কোনো জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য জমির মালিক, কৃষক বা ম্যানেজারের প্রতিও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা আদেশ। এটা এমসিকিউ প্রশ্ন ৫৯-এর ১-এর মতোই হয়। ৫৯-এর ১-এর তিনটা কারণ মনে আছে? বলেন। আমলযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ, সরকার ঘোষিত অপরাধী। মনে আছে? এটা এমসিকিউ অনেকবার হয়েছে। এই ৭৮ দ্বারা এমসিকিউ প্রশ্ন হয়েছে যে জমির মালিক, কৃষক, ম্যানেজারের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ কোন ক্ষেত্রে দেওয়া যায়? কোন অপরাধের ক্ষেত্রে? ক, পলাতক আসামি, খ, ঘোষিত অপরাধী, গ, জামিনের অযোগ্য অপরাধী। নাকি সব কয়টাই সঠিক? উত্তর হলো সব কয়টাই সঠিক। পলাতক আসামি, ঘোষিত অপরাধী, জামিনের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা প্রদান করতে পারে নিম্নের কোন এলাকায় প্রযোজ্য? মহানগর এলাকায়,
নাকি মহানগর এলাকার বাহিরে? মানে জমির মালিক কৃষক ম্যানেজারের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ যে ম্যাজিস্ট্রেট দিবেন, এটা কি মহানগর এলাকায় প্রযোজ্য নাকি মহানগরের বাহিরে? উত্তর হলো মহানগরের বাহিরে। কিভাবে বুঝবেন? ওই যে বলা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট না বলে বলতো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তখন সেই ক্ষেত্রে কথা ভিন্ন ছিল। যাই হোক, 78-1 দ্বারা। 78-2 হলো জমির মালিক, মানে যার জমি আছে, কৃষক, বুঝেন তো, জমির ম্যানেজার, তারা এই গ্রেপ্তারি পরোয়ানা যখন পাবেন, এই গ্রেপ্তারি পরোয়ানা তারা গ্রহণ করবেন প্রাপ্তি স্বীকার মূলে। গ্রেপ্তারি পরোয়ানা কি করবেন? গ্রহণ করবেন। এরপরে তাদের জমিতে যদি এই ব্যক্তি এসে প্রবেশ করে অথবা এখানে বসবাস করে, তাহলে তারা পরোয়ানাটা কি করবেন? কার্যকর করবেন। কি করবেন? কার্যকর করবেন। তাহলে জমির মালিক কৃষক ম্যানেজার যে গ্রেপ্তারটা করলো, এটা কত দ্বারাই? 78-1 নাকি 78-2? কততে? 78-2 দ্বারাই। তাহলে তাদের প্রতি নির্দেশনা আসলো কত দ্বারাই? একে। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাটা গ্রহণ করলো কত দ্বারাই? দুইয়ে। গ্রহণও করবে দুইয়ে, পরোয়ানা কার্যকর করবে কততে? দুইয়ে। বলবে যে এইগুলো 1-2 পরে আমাদের কি লাভ? একটা সময় কি আপনি বুঝতে পারবেন যে এইগুলো কি লাভ। যখন প্রশ্নগুলো পড়বেন, তখন আপনি একদিনে যদি 200 প্রশ্নও পড়েন, বলবেন যে সব প্রশ্নের উত্তর আপনার কাছে কি রেডি। এই জন্য আমি বলতেছি যে অনেক সময় আছে আমাদের, মানে এমনও আছে মানে একদিনে আমরা 20টা 30টা 40টা দ্বারা পড়ার ক্যাপাসিটি আছে। পড়বো এক সময় গিয়ে হয়তো পড়তে হবে। কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন, সাক্ষ্য আইন, এই দুইটা আইন যদি আপনি শক্তিশালী হতে না পারেন, তাহলে আপনি কখনোই পরবর্তী আইনগুলো থেকে ভালো কিছু নিতে পারবেন না। আমাদের পুরাতন বেঁচে ফৌজদারি শেষ করে মিনিমাম 4টা 5টা ক্লাসে আবার পুরো রিভিশন পড়াইছি। সাক্ষ্য আইন শেষ করছি, সাক্ষ্য আইনের যে রিভিশন চলতেছে, মানে পুরা আবার সাক্ষ্য আইন টোটালি পুরা রিভিশন দিচ্ছি। দিয়ে এই হয়তো 2 দিন পরে 3 দিন পরে আবার দণ্ডবিধি শুরু করব। মানে একটা আইন শেষ করে এটাকে আবার পুনরায় আবার বিস্তীর্ণ আলোচনা করি আমরা 2-3 দিন 4 দিন, এরপরে নতুন একটা আইন শুরু করি। এখন আমরা ওই বেচে সাক্ষ্য আইন পড়াইছি ফৌজদারি, কিন্তু কন্টিনিউ রিভিশন দিয়ে গেছি। দণ্ডবিধিতে যাব, আবার ফৌজদারি সাক্ষ্য আইন রিভিশন হবে। অতএব এই কথাগুলা আপনার ক্লাসেই কিভাবে কমপ্লিট রাখা যায় এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এর বাইরে গিয়ে আপনাকে কি করতে হবে? এগুলো রিভিশন দিতে হবে, আলোচনা করতে হবে, এগুলো লিখতে হবে। যখন একটা সময় 1-2 মাস 3 মাস একই রকম প্র্যাকটিস করবেন, তখন আপনার অভ্যাস হয়ে যাবেন। আমি যদি নাও বলি, দেখবেন আপনারই খারাপ লাগতে থাকবে যে আজকে রিভিশন হলো না। মানে একটা অভ্যাসে পরিণত করতে হবে এটা। তাহলে প্রতি বছর 3 মাস 4 মাস পরে, অনেক স্টুডেন্ট আছে এরকম 3 মাস 4 মাস পড়াশোনা, হয়তো পরীক্ষার আগে অথবা শুরুতে। এই লোকগুলো 4-5 বছর ধরে আমার কাছে ক্লাস করতেছে। আমি আজকে এক ভাইকে বললাম, আমার দেশি ক্লাসে আছে কিনা জানি না, উনি 5-6 বছর ধরে আমার সাথে ক্লাস করে। প্রত্যেক বছরই হয়তো বছরের শুরু দিয়ে আসে, 3-4 মাস দেশে আমাকে অ্যাড করে দিয়েন ক্লাসে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে। অথবা পরীক্ষার আগে দেয় 2-3 মাস। তাই আমি বললাম যে এই যে 3-4 মাস প্রতি বছরই পড়েন, তাহলে একটা বছর একটু 7-8 মাস পড়তেন টানা, তাহলে আর আপনার আমার কাছে আর পাসওয়ার্ড চাওয়া লাগতো না। কিন্তু আসলেই তাই কিন্তু বিষয়টা। আপনি 5 বছর যদি 3 মাস 4 মাস করে পড়েন, তাহলে 4 পাশে কত, 20 মাস। আপনি একটা বছর 7 মাস কষ্ট করেন টানা, আপনাকে পরের বছর পদোন্নতি পরীক্ষার এই পদের জন্য আপনাকে অংশগ্রহণ করা লাগবে না, আমি বলে দিচ্ছি। এটা এরকম একটা জায়গা, এটা বোঝার বিষয় কিন্তু। মানে এই জন্য আমি শুরুতেই বলছিলাম আপনাদেরকে একটা সিজনাল পড়াশোনা। এই যে পদোন্নতি ডিও আসতেছে, কয়েকদিন মন মানসিকতা খুব ভালো থাকবে যে আমাকে পদোন্নতি নিতে হবে। কিন্তু কয়েকদিন পরেই কিন্তু এটা আবার আমরা ভুলে যাই যে না, হবে না, সমস্যা, ভাল লাগতেছে না। কিন্তু আপনি এটা মনে রাখবেন যে আপনি এই জায়গা থেকে পিছাইতে পারবেন না। চাকরি এখন 10 বছর, 20 বছরের চাকরি থেকে আবার এমন এক প্যারার ভিতরে পড়বেন, আবার লাগবে, আবার পদোন্নতি নিবেন তখন হয়তো, কিন্তু অনেক লেট করে ফেলবেন তখন। সময়ের কাজটাকে সময় করাটাই সবচেয়ে উত্তম। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে, আপনি নিতে নিতে পারতেছেন না। আচ্ছা, একটু বুঝে একটু লক্ষ্য রাখবেন বিষয়গুলো। ফৌজদারি কার্যবিধি আইনের পরবর্তী ধারা হলো 78-3। ও এমসিকিউ প্রশ্ন। তাহলে জমির মালিক কৃষক ম্যানেজার 78-2 ধারায় যে গ্রেপ্তারটা করলো, সবাই হাত উঠাবেন, আঙ্গুল উঠাবেন, হ্যাঁ, আমি দেখবো। তাহলে জমির মালিক কৃষক ম্যানেজার গ্রেপ্তার যে করলো 78-2, এটা কি তারা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো নাকি পরোয়ানায় করলো? এটা কি বিনা পরোয়ানায় করছে না পরোয়ানায়? যদি পরোয়ানা, বিনা পরোয়ানায় না, বিনা পরোয়ানায় যারা, তারা এক আঙ্গুল উঠাবেন। আর যদি পরোয়ানায় বলেন তাহলে 2 আঙ্গুল উঠাবেন। দেখি তো কি অবস্থা। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা যেহেতু আমরা আলোচনায়, যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা, তাহলে তো বিনা পরোয়ানায় কোনো সুযোগ নেই, তাই না? বিষয়টা এরকম না? আচ্ছা, অনেকে এক আঙ্গুল উঠাইছেন, যাই হোক, হয়তো এটা বুঝতে ভুল হইছে। যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা সে পাইছে 78-1 নির্দেশনা,
দুই এসে গ্রহণ করলো, কার্যকর করলো, তাহলে অবশ্যই এটা পরোয়ানামূলক কাজ। এটা হয় কি, যখন পরীক্ষা নিয়ে জনসাধারণ কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন বা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, তখন অনেকে কি লেখে জানেন, ফৌজদারি 64 65 দ্বারা, যে এখানে তো জনসাধারণ পারেন না, ওটা ম্যাজিস্ট্রেটের নির্দেশে করতেছে, এটা বিনা পরোয়ানায় বলা যাবে না। অনেকে 78 দ্বারা লেখে, এটা পরোয়ানামূলক করতেছে, এটা বিনা পরোয়ানায় লেখা যাবে না। এখন প্রশ্ন, এই জমির মালিক, কৃষক, ম্যানেজার যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করলো, তারা কার কাছে নিয়ে যাবেন? ক, পুলিশ অফিসারের কাছে। খ, ম্যাজিস্ট্রেটের কাছে। গ, পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের মধ্যে যে নিকটে তার কাছে। ঘ, গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালতের কাছে। তাহলে কি হবে এই প্রশ্নে? এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে 1 নাম্বার, পুলিশের কাছে। এই প্রশ্ন আরেকদিন করছিলাম, ভুল করলেন আজকে আবার। জনসাধারণ গ্রেপ্তার করুক, জমির মালিক করুক, কৃষক হোক, ম্যানেজার হোক, যেই গ্রেপ্তার করুক, পরোয়ানামূলে হোক, বিনা পরোয়ানামূলে হোক, অস্ত্র আইনে হোক, বিস্ফোরক আইনে হোক, ফৌজদারি আইনে হোক, যে আইনেই হোক না কেন, সবসময় জনসাধারণ গ্রেপ্তার করে কার কাছে নিয়ে যাবেন? পুলিশের কাছে নিয়ে যাবেন। মনে রাখবেন এটা। এমন কোনো বিধান দেওয়া নাই, কোনো আইনেই, যে জনসাধারণ গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাবে, এই সুযোগ নাই। কার কাছে নিতে হবে? পুলিশের কাছে নিয়ে যেতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধানে 59 দ্বারাই যে জনসাধারণ গ্রেপ্তার করছিল, কার কাছে নিয়ে গেছিল? কার কাছে? পুলিশের কাছে, বিনা পরোয়ানায়। এখন যে পরোয়ানা বলে জমির মালিক, কৃষক, ম্যানেজার গ্রেপ্তার করলো, কার কাছে নিয়ে গেছে? পুলিশের কাছে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কত ধারায়? 78-এর 3। এখন পুলিশ কি করবে? পুলিশের কাজ হলো দুইটা। পুলিশ দেখবে এই গ্রেপ্তারি পরোয়ানাটা কি জামিনযোগ্য কিনা। এই গ্রেপ্তারি পরোয়ানাটা কি জামিনযোগ্য কিনা। মানে জামিনযোগ্য মানে পুলিশ বুঝবে কেমনে? পরোয়ানার উপর লেখা থাকবে কত দ্বারা? ফৌজদারি কার্যবিধি আইনের 76 দ্বারা, অধীনে ব্যবস্থা। যদি দেখে পুলিশ জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, তাহলে কি করবে? ওই যে 76 ধারার মতোই ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি পুলিশ দেখে না এটা জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা না, ফৌজদারি কার্যবিধির 75 ধারার পরোয়ানা, তখন কি করবে? আদালতে আসামিকে কি করবে? আদালতে প্রেরণ করবে। 78-এর কত? 3 ধারা। 78-এর 3। তাহলে সহজ তিনটা কথা। কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জমির মালিক, কৃষক, ম্যানেজারের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আদেশ দিতে পারেন। কেন? যদি কি আসামি হয়? পলাতক আসামি হয়, ঘোষিত অপরাধী হয়, বা জামিনের অযোগ্য হয়। 78-এর 2, এই জমির মালিক, ম্যানেজার তারা পরোয়ানা প্রাপ্তি স্বীকার নিয়ে গ্রহণ করবেন, খুব খুশি, বাবা আমরা পরোয়ানা পাইছি। আর গ্রেপ্তার করবেন দুইটা ক্ষেত্রে: যদি তাদের এইখানে স্থানে বসবাস করে, অথবা অন্য এলাকা থেকে তাদের জমিতে এসে কি করে? প্রবেশ করে। 2, পুলিশের কাছে নিয়ে যাবেন 78-এর 3। যদি 15টা 76 দ্বারা জামিনযোগ্য হয় ছেড়ে দিবেন, না হলে আদালতে প্রেরণ করবেন। 78-এর 3। নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারাও কার্যকর করাইতে পারে। পারে কি না? পারে। তাহলে নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারাও কি করাইতে পারে? কার্যকর করাইতে পারে। তাহলে আপনার নাম হচ্ছে হুমায়ুন কবির উৎপল। আপনি ধরেন আপনার যে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা আপনার কাছেই আসছে। কার কাছে আসছে? আপনার কাছে আসছে। তাহলে আপনি কি সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর? তাহলে এই গ্রেপ্তারি পরোয়ানা আপনি কার্যকর করাবেন কার দ্বারা? কার দ্বারা কার্যকর করাবেন? ধরেন আপনার হৃদয় মজুমদার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাবেন। উনি আপনার থানার কি সাব ইন্সপেক্টর, অথবা এএসআই, অথবা কনস্টেবল। কনস্টেবল কি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে? পারে? বলেন আপনারা। কনস্টেবল কি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে? অবশ্যই পারে। পুলিশ প্রবিধানের 208 বিধিতে কনস্টেবলের দায়িত্ব কর্তব্যের প্রধান কাজই হলো, কনস্টেবলের কাজ হলো গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা। অবশ্যই পারে। একজন কনস্টেবলও গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারে, সুস্পষ্ট বলা আছে। কনস্টেবলের যে কাজ, কয়েকটা কাজ: গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, আইনানুগভাবে ডিউটি সম্পাদন করা, স্কট ডিউটি করা, সেন্টি ডিউটি করা, একজন সাব ইন্সপেক্টরের কি হওয়া? সহযাত্রী হওয়া। সহকারী কিন্তু না। কনস্টেবল কি সাব ইন্সপেক্টরের সহকারী না সহযাত্রী? সহযাত্রী, সহকারী কিন্তু না। সাব ইন্সপেক্টরের সহকারী হলো এএসআই, আর সহযাত্রী হলো কনস্টেবল। আর কি? অস্থায়ীভাবে কেরানির কাজ করতে পারেন। অস্থায়ীভাবে কি? কম গুরুত্বপূর্ণ, যেখানে মেধা শক্তি খরচ করা যাবে না, এরকম কাজ। মানে কনস্টেবল নাকি যেখানে মেধা শক্তি খরচ করা যাবে এমন কাজ করা যাবে না। পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় কাজ কনস্টেবল করে, জানেন এটা?
পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে মেধা খরচ কনস্টেবলরাই করে, আমি যতদূর দেখি। মানে আমরা কনস্টেবল অবস্থায় কম্পিউটারে এমন এমন দপ্তর চালাইছি, কাজ করছি, যে সব কাজ আমাদের দ্বারাই হয়েছে, এখনো করতেছে অনেকে, এটা স্বাভাবিক। কিন্তু পিআরবি, এখন আপনি বলবেন, যদি আপনি আইন জানেন, আপনি বলবেন না আমার তো এত মেধা শক্তি ব্যয় হবে, এরকম কাজ তো আমাকে করা নিষেধ করে দিছে। বলছে কে বলছে? বলুন, পুলিশ প্রবিধানে 208 বলা আছে যে বেশি মেধা খরচ করা যাবে না। বুঝছেন? বেশি মেধা খরচ করা যাবে না, এরকম কাজে নাকি লাগাইতে হবে। কিন্তু যাই হোক, তাহলে আমরা কি ছিলাম? ফৌজদারি কার্যবিধি আইনের 79 ধারা। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা যার উপর নির্দেশনা আসছে, পরোয়ানার উপর, ধরেন আমি শরীফুল, আমার প্রতি আসছে, কারণ আমি কার্যকর করাবো কার দ্বারা? ধরেন আব্দুল কাদের সাজুকে দ্বারা কার্যকর করা, উনি সাব ইন্সপেক্টর। তাহলে পরোয়ানার উপর কি আমার নাম লিখবো না সাজুর নাম লিখবো? হ্যাঁ, পরোয়ানার উপরে সাজুর নাম পদবি উল্লেখ করে ব্যবস্থা নিন, আমি তাকে তার দ্বারা কি করাইতে পারবো? কার্যকর করাইতে পারবো। ধারা কত? 79 ধারা। এমসিকিউ প্রশ্ন: কোন পদের পুলিশ অফিসার অপর অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাইতে পারে না? বলতে পারবেন এটা? বলতে পারবেন? একজন ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর দ্বারা করাইতে পারবে, একজন সাব ইন্সপেক্টর এএসআই কনস্টেবল দ্বারা করাইতে পারবে, কিন্তু একজন এএসআই গ্রেপ্তারি পরোয়ানা অপর অফিসার দ্বারা কার্যকর করার নির্দেশ দিতে পারে না। পুলিশ প্রবিধানের 315 বিধি। কত বিধি? 315 বিধি। একজন এএসআই পদের উপরে যারা আছে তারাই গ্রেপ্তারি পরোয়ানা লিখিত আদেশ দ্বারা অপর অফিসার দ্বারা কার্যকর করাইতে পারবে, অর্থাৎ সাব ইন্সপেক্টর থেকে এই ক্ষমতা আছে। কিন্তু এএসআই অপর অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করাইতে পারে না। পুলিশ প্রবিধানের 315 মেবি গবিধিতে বলা আছে এই কথাটা। আচ্ছা, এখন আসেন, তাহলে 79 দ্বারা আরেকটা এমসিকিউ প্রশ্ন করব। তাহলে পরোয়ানা কার্যকর করার জন্য যে আদেশটা দেওয়া হবে, এটা কি মৌখিক আদেশ নাকি লিখিত আদেশ? কি আদেশ? লিখিত আদেশ। কি আদেশ? লিখিত। পরোয়ানার উপর তা কি করতে হবে? নাম পদবি উল্লেখ করে দিতে হবে, যে আপনি সাব ইন্সপেক্টর রিফন হোসেন, সাব ইন্সপেক্টর রিদম মজুমদার, ফিরোজ আহমেদ, আলহাস, আপনারা কি করেন? ব্যবস্থা গ্রহণ করেন, নাম পদবি উল্লেখ করে দিবে। এখন এমসিকিউ প্রশ্ন: নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার অপর অফিসার দ্বারাও কার্যকর করাইতে পারে, এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে নিম্নের কোন পদ্ধতিটা সঠিক? ক, পরোয়ানার উপর তার নাম পদবি উল্লেখ করে লিখিত আদেশ দিবে। খ, আলাদা, কে দেখি, ও আচ্ছা, নাম উল্লেখ করে দিবে, নাকি আলাদা ভিন্ন কোনো কাগজেও, আলাদা একটা কাগজের ভিতরে তার নাম পদবি উল্লেখ করে নির্দিষ্ট আদেশ দিবে, নাকি দুইটাই সঠিক? সঠিক উত্তর কোনটা হবে বলেন? হ্যাঁ তুষার। হ্যাঁ, ক্লাসের পর কথা বলি। কোনটা সঠিক? পরোয়ানার উপর লিখে দিবে, নাকি আলাদা কোনো কাগজেও লিখে দিতে পারবে আলাদাভাবে? কোনটা সঠিক? হ্যাঁ, দুইটাই সঠিক। দুইটাই সঠিক। কিভাবে? ফৌজদারি কার্যবিধানের 79 ধারার ভাষ্যতে কি বলে জানেন? ফৌজদারি কার্যবিধানের 79 ধারার ভাষ্যতে বলতেছে, দেখেন কি বলতেছে: যে পুলিশ অফিসারের উপর ওয়ারেন্ট বা পরোয়ানা কার্যকর করার দায়িত্ব হয়, সেই পদের পুলিশ অফিসারই কেবল ওয়ারেন্ট বা পরোয়ানা কার্যকর করতে পারেন। যে পুলিশ অফিসার অন্যের হাতে ওয়ারেন্ট বা পরোয়ানা কার্যকর করার ভার দেন, তিনি ভারপ্রাপ্ত ব্যক্তির নাম পরিচয় স্পষ্ট করে লিখতে বাধ্য, তবে ওয়ারেন্টের উপরে না লিখে আলাদা কাগজেও এই দায়িত্ব অর্পণ করা যায়। ওয়ারেন্টের উপর না লিখে কি করা যায়? আলাদা কাগজেও এই দায়িত্ব অর্পণ করা যায়। এর কেন বলতেছি? ভাষ্য থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন হয়, বুঝেন না কথাটা? অনেক এমসিকিউ প্রশ্নগুলো ভাষ্য থেকে হয়। ফৌজদারি 109 এর ভাষ্য থেকে এমসিকিউ হয়েছে, 110-এর ভাষ্য থেকে এমসিকিউ হয়েছে, 80 ধারার ভাষ্য থেকে এমসিকিউ হয়েছে। মানে আমরা তো এগুলা কারেকশন করা লাগে, বই তৈরি করার ক্ষেত্রে আমরা এগুলো খুঁজে বের করি, অনেক ক্ষেত্রে দেখি যে কোন জায়গা থেকে টাচ করছে। ম্যাক্সিমাম এমসিকিউ প্রশ্নগুলো ভাষ্যগুলো থেকে করে ফেলে। এই জন্য এই কথাগুলো আপনার মুখস্থ রাখার বিষয় না, আপনার পরীক্ষার হলে, এমসিকিউ পরীক্ষা হলে এগুলো আপনার অটোমেটিকলি কি হবে? মনে হবে। দেখেন, আপনার এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, কেউ 48, 49, 50 পাইছেন, আবার কেউ 30-এর নিচেও পাইছেন, অথচ একই এট এ টাইম ক্লাসে জয়েন করছেন কিন্তু। তাহলে পার্থক্যটা কিন্তু 10 দিনের ভিতরেই তৈরি হয়ে গেছে। কথা বোঝেন নাই? পার্থক্যটা কিন্তু 10 দিনে তৈরি হয়। 10 দিনে নিজেকে জাজ করা যায় যে আমি আসলে কতটুকু করলাম। আমি না দেখে বলতে পারবো না। কোনো মেসেজ নেই। হ্যাঁ, কোনো মেসেজ আমার আগের কোনো মেসেজ তো নাই আমার মোবাইলে। মানে আমার মনে হচ্ছে যে আমি ভুল করে অ্যাড করছি, ওই নামে মেলাগুলো দেখে না। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের কত ধারায় ছিলাম? 79 ধারা। এখন যদি বলেন এত কথা কেন বলতেছেন, কাজা লাগবে, আর যদি বলেন না আমি পরে নিব, এখন শুধু শর্ট কথা বলেন, তাহলে 79 ধারা গ্রেপ্তারি পরোয়ানা
শরীফুলের প্রতি নির্দেশনা আসছে, সে তার অপর অফিসার সিরাজকে দিয়ে পরোয়ানা কার্যকর করাইতে পারবে। গ্রেপ্তারি পরোয়ানায় সিরাজের নাম পদবি উল্লেখ করে দিবে। ওকে, ধারা কত? ফৌজদারি কার্যবিধি আইনের ৭৯। ৮০ ধারা, পরোয়ানার সারমর্ম বিজ্ঞাপিত করতে হবে। কি করতে হবে? পরোয়ানার সারমর্ম বিজ্ঞাপিত করতে হবে। এটা কেমন? গ্রেপ্তারি পরোয়ানা যে কার্যকর করতে আসছি, এটা কি কারণ, কিসের পরোয়ানা, আমার বিরুদ্ধে কি মামলা, কোন আদালতের পরোয়ানা, তাই না? এটা তাকে বলতে হবে এবং পরোয়ানা তাকে কি করতে হবে? দেখাইতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনে কত ধারা? ৮০ ধারা। কত? ৮০। এটা কিন্তু সাংবিধানিক সাথে সম্পৃক্ত। কত বলছিলাম? সংবিধানে ৩৩ বলছি না, যে গ্রেপ্তারের কারণ না জানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, আইনজীবী নিযুক্ত করার সুযোগ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধির ৮০ ধারা লিখলেন, টাস করে এই ধরনের একটা প্রশ্ন আসছে, আপনি এটার সাথে বাংলাদেশ সংবিধানে ৩৩-এর ১ অনুচ্ছেদ লিখে দিয়েছেন, এই এতটুকু আপনার এই প্রশ্নের মান বৃদ্ধি করার জন্য যথেষ্ট। কথা বুঝাইতে পারছি? টেকনিক্যালি আগাইতে হবে। আপনি ৫টা প্রশ্নের ভিতরে 10টা অংশ, কিছু বলবেন? না। পরীক্ষার খাতায় ধরেন 5টা প্রশ্নে 10টা অংশ, এএসআইদের ধরেন 5টা প্রশ্নে 13টা বা 14টা বা 15টা অংশ। এই 15টা অংশের ভিতরে ধরেন আপনি 10টা অংশের ভিতরে, অথবা এএসআই থেকে এএসআই পদে, কনস্টেবল থেকে এএসআই পদে 5টা প্রশ্নের 2টা ভাগ 10টা অংশ, 10টা অংশের ভিতরে মিনিমাম 7টা বা 8টা বিশেষ ক্যাপাসিটি আপনাকে দেখাইতে হবে। নর্মাল কিছু এক্সট্রা ক্যাপাসিটি থাকবে, তার ভিতরেও যে হ্যাঁ আপনার কিছু সাংবিধানিক জায়গা, কিছু ইংরেজি শব্দের ব্যবহার, কিছু উদাহরণ, কিছু ব্যাখ্যা, কিছু বিশেষ বুলেট অংশ আপনাকে তুলে ধরতে হবে। আপনার খাতাটা অন্য সবার চাইতে অনেক উপরে চলে যাবে ইনশাল্লাহ। আর এটা করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। অবশ্যই আগে থেকে এই প্র্যাকটিক্যালি আপনাকে খাতায় লিখে লিখে অভ্যাসগুলো গড়ে তুলতে হবে। যদি মনে করেন যে আপনি এরকম করবেন, যদি মনে করেন যে আপনি এরকম করবেন যে না আমি সব কিছু লিখে ফেলবো, আপনি আমার যে পুরাতন ব্যাচটা চলতেছে এখানে বেশ কিছু স্টুডেন্ট আছে যারা পুরো 2025 সাল ক্লাস করছে আমার সাথে, মানে তাদের 26 সালে পরীক্ষা ছিল না, মানে 25 সালে পরীক্ষা ছিল না, 26 সালে পরীক্ষা। ইভেন তারা গত বছর যে পরীক্ষাগুলো আমাদের ক্লাসে অংশগ্রহণ করছে, বেশ কিছু স্টুডেন্ট এরকম আছে, তারা গত বছরই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমাদের ক্লাসে, তাদের চেয়েতে তাদের রেজাল্ট ভালো ছিল সারা বছর, নাম্বার খাতে বেশি পাইছে। তার মানে একটা বছর আগে থেকেই তারা এত শ্রম দিছে। ইভেন এরকম অনেক আছে যারা, আমি গতকালকে ক্লাসে বলছি, যে পরীক্ষা শেষ হয়ে গেছে, ক্লাস গ্যাপ হয়েছে, তখন কি করছে, ওই যে কনস্টেবল থেকে এএসআই পদের 2টা পরীক্ষা, এএসআই থেকে এসআই পদের 2টা পরীক্ষা, এটিএসআই পরীক্ষা, এটিএসআই থেকে টিএসআই পরীক্ষার প্রশ্ন লিখে লিখে আমাকে পাঠাইছে, স্যার একটু দেখে দেন। এটা নাম হচ্ছে আগ্রহ। এই লোকগুলোর পদোন্নতি ছাড়া থাকবে না, এদেরকে আল্লাহ দিয়ে দিবে। কথা বুঝেন নাই? কারণ আল্লাহর কাছে যেহেতু আমরা না চাইলেও পাই, খাবার চাচ্ছি না পাইতেছি না, অনেকেই তো চাচ্ছি না যে আমাকে এই কালার একটা শার্ট আল্লাহ ব্যবস্থা করে দেবো, চাই না কিন্তু আমরা পাইতেছি। তাহলে আপনি এই পদোন্নতি পরীক্ষার জন্য পড়াশোনা করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ আপনাকে এটা কেন দিবে না বলেন? অবশ্যই আপনাকে এটা দিবে। তবে আপনি একটু চিন্তা করবেন যে আসলে কি আমি কতটুকু করতেছি, আমি কি শুধুমাত্র একটা পরীক্ষা, আমি কি শুধু পরীক্ষার এখানে একটা ক্লাসে শুধু নাম লেখাইছি, এরকমই বিষয়টা, নাকি আসলে আমি পরিশ্রম করতেছি, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। কোথায় ছিলাম, যে এমসিকিউ একই ক্লাসে পড়ে 10 দিন 12 দিন পরে কেউ 50 পাচ্ছেন, আবার কেউ বা এই পরীক্ষার, এই ডিভাইসটা কি কেটে গেল? এইটাই একটু উন্নয়ন বললেন দিতে। আচ্ছা, এদিকে রুবেল মিয়া ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? শোনা যাচ্ছে? জাহিদ ভুইয়া, শোনা যাচ্ছে? আমাকে শুনতে পাচ্ছি? ওবায়দুল হক ভাই শুনলে হাত উঠান তো, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমরা বলতেছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের ৮০ ধারা, ফৌজদারি কার্যবিধি আইনের কি, ও ৮০ ধারা। তাহলে গ্রেপ্তারের কারণ সম্পর্কে কোনটা সঠিক? গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সময় পরোয়ানা কার্যকর করার কারণ সম্পর্কে জানাইতে হবে, নাকি গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতে হবে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। ধারাগত ৮০, সাথে সংবিধান দিয়ে দিবেন 33-এর ১ অনুচ্ছেদ, 33-এর কত? ১ অনুচ্ছেদ।
তবে এর কোনো ব্যতিক্রম আছে? গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার সময় পরোয়ানা না দেখাইলেও কি পরোয়ানা কার্যকর করা যাবে? হ্যাঁ, ভাষ্যতে বলা আছে যে গ্রেপ্তারি পরোয়ানা যদি দেখাইতে চায় আসামি কি করবে? আসামি বাধা দিতে পারে, পলায়ন করতে পারে, চলে যেতে পারে। তাহলে আগে গ্রেপ্তার করে পরে কি করব? পরোয়ানা দেখাবো। ফৌজদারি কার্যবিধি আইনের 80 ধারা। কত ধারা? 80 ধারা। গ্রেপ্তারি পরোয়ানা 81 ধারা বলতেছে অনতিবিলম্বে আদালতে প্রেরণ করতে হবে। আপনি 61 ধারায় কি বলছে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করছেন, 24 ঘন্টার ভিতরে আদালতে প্রেরণ করবেন। কত ধারার আদেশ না থাকলে? 167 ধারার আদেশ না থাকলে। ঠিক একইভাবে ফৌজদারি কার্যবিধি আইনের 81 ধারায় বলতেছে কোনো ব্যক্তিকে পরোয়ানামূলে গ্রেপ্তার করছেন, অনতিবিলম্বে আদালতে প্রেরণ করতে হবে। তাহলে 61 ধারার 81 ধারা পার্থক্য কি? বলেন, 61 ধারা হলো বিনা পরোয়ানাই, 81 হলো পরোয়ানাই। 61 ধারা হলো 24 ঘন্টার ভিতরে পাঠাইতে হবে, 81 ধারা হলো অনতিবিলম্বে। 61 ধারায় 24 ঘন্টার ভিতরে না পাঠাইলে হবে যদি 167 ধারার আদেশ থাকে। 81 ধারাও অনতিবিলম্বে না পাঠাইলে হবে যদি কিসের ব্যবস্থা থাকে? 76 ধারা জামিনের ব্যবস্থা থাকে। এক পাশে লিখবো 81 ধারা, আর এক পাশে লিখবো কত ধারা? ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা। বুঝাতে পারছি বিষয়টা? পার্থক্য আছে না? পার্থক্য আছে। গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কি করা যায়? কার্যকর করা যায়। তবে কোথায় যায় না? বাংলাদেশের বাইরে যায় না। 82 ধারার ক্ষমতা বলে, 82 ধারার ক্ষমতা বলে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যায়, তবে বিদেশে নয়। তাই না? তার মানে আপনি এই গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে কি করতে পারবেন? কার্যকর করতে পারবেন। আবার এই তল্লাশি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির 101 ধারার ক্ষমতা বলে ফৌজদারি কার্যবিধি আইনের 82 ধারার নিয়মে, এটা পড়ে গিয়ে পাবেন। যাই হোক, আলোচনার বিষয়বস্তু হলো ফৌজদারি কার্যবিধি আইনের 82 ধারা। গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কি করা যাবে? কার্যকর করা যাবে। তাহলে এক জেলার গ্রেপ্তারি পরোয়ানা অন্য জেলায় কার্যকর করা যাবে না? যাবে। তাহলে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে গেলে যাকে গ্রেপ্তারের ক্ষমতা পান তার পিছে পিছে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে যেতে পারেন কত ধারায়? 58 ধারায়। আর আপনার কাছে ওয়ারেন্ট আছে, তার পিছে অনুসরণ করতে পারবেন বা বাংলাদেশে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে গ্রেপ্তার করতে পারবেন কত ধারার ক্ষমতা বলে? 82 ধারার। তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার এবং পরোয়ানামূলক গ্রেপ্তারের কিছুটা পার্থক্য আলাদা আলাদাভাবে পাওয়া যায়, যায় না? যায়। ফৌজদারি কার্যবিধানের 82 ধারা, সহজ কথা। গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কি করা যায়? কার্যকর করা যায়। তাহলে 80 ধারা কি পড়বেন? গ্রেপ্তারের কারণ জানাইতে হবে, পরোয়ানা দেখাইতে হবে। 81 ধারা, যদি 76 ধারা জামিনের ব্যবস্থা থাকে তাহলে আদালতে পাঠাবো না, জামিন দিয়ে দিব। আর ব্যবস্থা নাই, অনতিবিলম্বে আদালতে পাঠাই দিব। পরোয়ানা কার্যকর করা শেষ, আসামিকে আদালতে দিয়ে দিব। গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। 82 ধারা। এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার কাছে পাঠাবেন? পুলিশ অফিসারের কাছে নাকি ম্যাজিস্ট্রেটের কাছে? পুলিশ অফিসারের কাছে না ম্যাজিস্ট্রেট? দুইটাই সঠিক। পুলিশ হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে। তাহলে 83 ধারা নিম্নের কোনটা সঠিক? এখতিয়ার এলাকার বাইরে যদি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হয় তাহলে পরোয়ানা কার কাছে যাবে? ক, পুলিশ সুপার, খ, ম্যাজিস্ট্রেট, গ, মেট্রোপলিটন এলাকার কমিশনার, নাকি সব কয়টাই সঠিক? সব কয়টাই সঠিক। এখন আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? আরেকটা প্রশ্ন। ফৌজদারি কার্যবিধি আইনের, শামীম ভাই, দিয়াবাড়ি উত্তরা ফোন দিয়ে আমার ক্লাস শেষে একটা। ফৌজদারি কার্যবিধি আইনের 82 ধারা, সরি 83 ধারার এমসিকিউ প্রশ্ন দিয়ে এর উত্তর কে দিতে পারেন? আপনার কি ক্লাস করার সময় বই খুলে রাখেন নাকি? বই খুলে রাখেন? বই খুলে রাখলে কিন্তু লস হবে আপনার। আপনি খুলে রাখলে আমার অসুবিধা নাই, কিন্তু আপনার লস হবে। বই দেখবেন একবার, আমার দিকে দেখবেন একবার, আপনি ক্লাসের অ্যাটেনশন হারাই ফেলবেন। আমরা বইয়ের কথাগুলাই বলি। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা, এটা আপনার জন্য প্রশ্ন। এখতিয়ার এলাকার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছে যদি যায়, এটা কোন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে? ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, খ, বিচারিক ম্যাজিস্ট্রেট, গ, উভয় সঠিক। বলেন, কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেট নাকি বিচারিক ম্যাজিস্ট্রেট, নাকি দুইটাই সঠিক? হ এমসিকিউ, বিভাগীয় পদোন্নতি পরীক্ষার হ এমসিকিউ এটা।
এসে থেকে এসে পদে হয়েছে দিলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট। উত্তর কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন যদি বলেন যে আমি আন্তাজি দিলে হবে, হবে? হবে না। এখতিয়ার এলাকার বাইরে গ্রেপ্তারি পরোয়ানা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর যাবে। ফৌজদারি কার্যবিধানে 83 ধারায় বলা আছে। কত ধারায়? আসলে 83 ধারায় বলা আছে, হ্যাঁ। 500তে না, মূল বই বলা আছে, 500 দেওয়া লাগবে না, আপনি 83 ধারা খুলেন। ফৌজদারি কার্যবিধির 83 ধারা বলবেন কেমনে বলতেছে দেখেন। যখন পরোয়ানা প্রদানকারী আদালত এখতিয়ার স্থানীয় সীমারেখার বাহিরে কার্যকর করার প্রয়োজন হয়, তখন উক্ত আদালত পরোয়ানা কোনো পুলিশ অফিসারের উপর নির্দেশিত না করিয়া যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যে পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনার, দেখছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলা আছে কিন্তু, কার বরাবর যাবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন যে ম্যাজিস্ট্রেট জেলা পুলিশ সুপার বা তাদের কাছে যাবেন, তিনি এই পরোয়ানাটা কি করবেন? গ্রহণ করবেন, তার নাম কি করবেন? সই করবেন। মানে তিনি ক্ষমতা নিলেন। এখন তিনি কিভাবে কার্যকর করবেন? আমার এলাকায় থাকলে আমি যেভাবে কার্যকর করতাম, ওনার এলাকায় উনি পরোয়ানা কিভাবে করবেন? একইভাবে কার্যকর করবেন। একইভাবে কি করবেন? কার্যকর হাজার করবেন। হাজার আছে, ফৌজদারি 83 কার্যবিধি আইনের কত ধারা? 83 ধারা। কত? আজকে রিভিশনটা শেষ করে দিই, কালকে আবার ক্লাস আছে না? আগামীকালকে তো আছে ক্লাস ইনশাল্লাহ, তাই না? আছে তার। আচ্ছা। তাহলে কালকে আপনারা ক্লাসে জয়েন করবেন 8টা 5 মিনিটে ইনশাল্লাহ। কয়টায়? 8টা 5-এ। কালকে আলোচনা হবে ফৌজদারি কার্যবিধির 84 ধারা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের 88 পর্যন্ত, 84 থেকে 88। গুরুত্বপূর্ণ ধারা সব কয়টাই। 84 লম্বা ধারা, 85 85 86 একটু কম, 87 88 খুবই বড় আলোচনা ইনশাল্লাহ। এই ধারাগুলো আলোচনা করব। তারপরে পরীক্ষা, লিখিত পরীক্ষা ইনশাল্লাহ, ঠিক আছে? 88-র ভিতরে একটা লিখিত পরীক্ষা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আসেন। ফৌজদারি কার্যবিধি আইনের 75 গ্রেপ্তারি পরোয়ানা আদালতের প্রিজাইডিং অফিসার ম্যাজিস্ট্রেট বেঞ্চের কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত লিখিত আদেশনামাকেই বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা। 75-এর 1 PRB 468 315 বিধি। 75-এর 2 গ্রেপ্তারি পরোয়ানা আদালত বাতিল না করা পর্যন্ত, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এর মেয়াদ বলবৎ থাকবে। 323 বিধি। একটি ওয়ারেন্টের উপর 6টা উপাদান উল্লেখ থাকবে। গ্রেপ্তারকারীর নাম পদবি, যাকে গ্রেপ্তার করা হবে তার অপরাধ বা তার বিবরণ, গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে। আদালত বাতিল না করা পর্যন্ত বাতিল হবে না। এক আদালতের পরোয়ানা অন্য আদালত বাতিল করতে পারবে না। একবার পরোয়ানা বাতিল হলে আর ইস্যু করা যায় না। 83 ধারার 500-তে একটা কথা বলা আছে ফৌজদারি, কি জানেন? ধরেন গ্রেপ্তারি পরোয়ানা যাওয়ার কথা ছিল যে থানায় বা যে এলাকায় যে ম্যাজিস্ট্রেটের কাছে, এই এলাকায় না গিয়ে অন্য ম্যাজিস্ট্রেটের কাছে চলে গেছে, অথবা তারা দেখছে গ্রেপ্তারি পরোয়ানায় ভুল আছে, তারা কি এটা সংশোধন করতে পারবে? তারা পরোয়ানা ফেরত পাঠায় দিবে। তারা এই পরোয়ানা সংশোধন করতে পারবে বা পরিবর্তন করতেও পারবে না। 83-500-তে বলা আছে দেখবেন। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি আইনের 76 ধারা, গ্রেপ্তারি পরোয়ানা যখন আদালত দিবে, আদালত গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে লিখে দিবে যে পুলিশ অফিসার আপন মিয়া, আপনি যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে যাচ্ছেন, এখানে গিয়ে দেখবেন তারা যদি বলে যে কিছু জামানত দিবে এবং তার পক্ষে জামিনদার থাকবে এবং একটা মুসলেকা দিবে কি, যে আমি পরে এসে হাজির হবো, আমাকে সাথে নিয়ে যায় না, যদি মেনে নেয় তাহলে ভাই এগুলাই করেন, সাথে আনার কোনো দরকার নাই শুধু শুধু। কথা বুঝে? এই কথাটাই কথা 76-এর 1। আর এই 76-এর 2 বলতেছে এই যে পুরোনাটার উপর 3টা শর্ত উল্লেখ করা থাকবে কি, যে জামিনদার কতজন হবে এটা উল্লেখা থাকবে, এই অর্থটার জন্য কারা দায়ী থাকবে এটাও লেখা থাকবে, কবে যায় হাজির হবে এটা উল্লেখ করা থাকবে। কথা বুঝেন নাই? এই, আর পরোয়ানা কার্যকর হয়ে গেছে, এই আপন মিয়া পুলিশ অফিসার কি করবে? পরোয়ানাটা আদালতে, মুসলেকাটা আদালতে পাঠিয়ে দিবে। তাহলে মুসলেখা পাইলে আদালত কি দেখবে? যে ভেরি গুড, এই পরোয়ানা কি হয়ে গেছে? অলরেডি কার্যকর হয়ে গেছে। এই, এটা প্রমাণ। তাহলে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার প্রমাণ কি? ওই যে মুসলেখা আদালতে পাঠায় দেওয়া। মুসলেখা কি? আদালতে পাঠায় দেওয়া। আচ্ছা, এটার জন্য আর কি দিতে হবে না? এনিয়ার দিতে হবে না? দিতে হবে। এটার জন্য আর এনিয়ার দেওয়ার দরকার নাই। ফৌজদারি কার্যবিধি আইনের এখানে আবার অনেক আলোচনা পরে পর। রিকল শুনছেন না অনেকে? রিকল, রিকল তো বুঝেন। রিকল কি? ধরেন গ্রেপ্তারি পরোয়ানার জন্য, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য আদালত থেকে পরোয়ানা দেওয়া হয়েছে। পরোয়ানা আছে কোথায়? থানায়। পুলিশ তাকে খুঁজে বেড়াইতেছে, ও সংবাদ শুনছে এটা, বা তার উকিলে বলছে আপনি পুলিশের কাছে ধরা দিয়েন না, আপনি কোর্টে এসে হাজির হয়ে যান, জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। কি করে দিচ্ছি? জামিনের ব্যবস্থা করে দিচ্ছি। জামিন করে কোর্টে গিয়ে হাজির হয়ে কি করছে? জামিনে চলে আসছে। পুলিশ কি তারা আর ধরতে পারবে?
তাহলে রিকল হয়ে গেছে না এটা? তাহলে আদালত আদালত থেকে আদালতের পুলিশ থানায় যে পুরোনাটা দিছিল এটা কি হয়ে যাবে? আদালত আবার ফেরত চাইবে যে আমাদের পুরোনো আমাদের কি কি করেন, দিয়ে দেন, দরকার নাই, কাজ হয়ে গেছে আমাদের। সহজ কথাই বলছি আর কি, এটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে অনেক। তাহলে আদালতের দেওয়া পুরোনো আদালত আবার কি করছে, ডাকছে, মানে রিকল পুনরায় বা ফেরত দিয়ে দিবে। এটা হচ্ছে রিকলের প্রসেস আর কি। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৭, গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশ অফিসার বা এক বা একাধিক ব্যক্তির দ্বারা কার্যকর করা যায়। এক বা একাধিক পুলিশ অফিসার বা এক বা একাধিক ব্যক্তির দ্বারা কার্যকর করা যায়, তাই না? তাহলে ব্যক্তির প্রতি কখন? যদি কোনো পুলিশ পাওয়া না যায় তাৎক্ষণিক, ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের প্রয়োজন হয়, মহানগর এলাকার বাহিরে হয়, তখন তাদের একজন বা সকলে মিলেও পরোয়ানাটা কার্যকর করতে পারবে। ৭৭-২, আদালত বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জমির মালিক, কৃষক, ম্যানেজারের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দিতে পারবে। ৭৮-১, তারা গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্তি স্বীকারে গ্রহণ করবেন, পরোয়ানাটা কার্যকর করবেন যদি তাদের জমিতে বসবাস অথবা প্রবেশ করে। পুলিশের কাছে নিয়ে যাবেন, পুলিশ ৭৬ দ্বারা জামিনের ব্যবস্থা থাকলে ব্যবস্থা নেবেন, না হলে পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। ৭৮-৩, নির্দেশিত গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার পরোয়ানার উপর তার নাম পদবি উল্লেখ করে অপর অফিসার দ্বারাও কার্যকর করাইতে পারেন। ৭৯, পিআরবি বা পুলিশ প্রবিধানের ৩১৫ বিধি। কত বিধি? ৩15। ৭৯-এর সাথে ৩15 ব্যবহার করবেন, ৭৬-এর সাথে ৩15 ব্যবহার করবেন, ৭৫-এর সাথেও ৩০০ ব্যবহার করবেন। পরীক্ষার নাম কি জানেন? আইন ও বিধির ব্যবহারিক জ্ঞান। অর্থাৎ আইনের সাথে বিধির সমন্বয় হইতে হবে, উল্টাপাল্টা পিআর বিধির নাম্বার পাবেন না। কিন্তু যেটা একদম পজিটিভলি, যে আইনের সাথে যেটা বিধির মিল আছে, এটা প্রয়োগ আপনাকে ঘটাইতে হবে, এটা প্রয়োগ আপনাকে ঘটাইতে হবে। আর এটা এমনিই পারবেন ইনশাল্লাহ। এটা একটা সময় কি আপনি অটোমেটিকলি ক্যাপচার হয়ে যাবে এটা। ফৌজদারি কার্যবিধি আইনের ৮০ দ্বারা পরোয়ানার কারণ জানাইতে হবে, দেখাইতে হবে। সংবিধানের ৩৩, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শেষে আসামিকে দ্রুত বা অনতিবিলম্বে আদালতে পাঠাইতে হবে। ৭৬ দ্বারা ব্যবস্থা থাকলে তো থাকলোই। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৩, এখতিয়ার এলাকার বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ সুপার, ম্যাজিস্ট্রেট বা মহানগর কমিশনারের কাছে যাবে, তারা পরোয়ানার উপর স্বাক্ষর করবে, তারা তাদের নিয়ম, পরোয়ানার যে নিয়ম, এই নিয়মই কার্যকর করবে। ৮৩-২ দ্বারা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী কালকে দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার একটা প্রশ্ন স্যার আপনাকে, ৭৮-৩ যে কথাটা ছিল গ্রেপ্তার করার পর